নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। আজকের গল্পটা তোমরা এখন এই মুহূর্তে কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার সত্যিই জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। স্কেডেলসে আজকে তোমরা সকলে শুনবে অঙ্কুর বরের লেখা একটি হাড় হিম করা হরর উপন্যাস শ্রী সদাময়ী সেবাশ্রমের প্রথম পর্ব। হিমাচল প্রদেশের কুপ্রা অঞ্চলের জঙ্গলে একটি হাইলি প্রোটেক্টেড আশ্রম অবস্থিত। আশ্রমের নাম সদাময়ী সেবাশ্রম, যেখানে একবার নাকি মানুষ গেলে আর ফিরতে পারে না। দেশের অনেক গুপ্তচরই এই সদাময়ী সেবাশ্রমে গেছে আশ্রমের বিষয় বিভিন্ন গোপন তথ্য বের করে আনতে, কিন্তু আজ পর্যন্ত তাদের কেউই আর ফিরে আসতে পারেনি। কেন এই আশ্রম এত বিখ্যাত? কেন দুরারোগ্য ব্যাধি সারাতে মানুষ দেশ বিদেশ থেকে ওখানে যায়? আর যারা যায় তারা কেউ বাইরে আর ফিরেই বা আসে না কেন? সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু বন্ধু সম্পূর্ণ কাহিনীটিকে শুনতে হবে। আজ থেকে প্রত্যেক সোমবার ঠিক রাত্রি 10টার সময় করে শ্রী সদাময়ী সেবাশ্রমের একটি করে পর্ব তোমরা শুনতে পাবে। তোমরা যদি বন্ধু প্রত্যেকটা পর্ব শোনার জন্য 1 সপ্তাহ করে অপেক্ষা করতে না চাও, তাহলে কিন্তু তোমরা মাত্র 29 টাকা দিয়ে আমাদের স্কেডেলসের চ্যানেল মেম্বারশিপ নিতে পারো। শ্রী সদাময়ী সেবাশ্রমের প্রত্যেকটি পর্ব কিন্তু মেম্বার্স অনলি ভিডিওতে রিলিজ হয়ে রয়েছে। এইরকম একটা বড় কাহিনী সিনেম্যাটিক অডিও প্রোডাকশন করতে গেলে অনেকটাই প্রোডাকশন কস্ট যায়, তার পুরোটা হয়তো ইউটিউব রেভিনিউ থেকে সবসময় রিকভার হয় না। তাই তোমরা যদি বন্ধু এই সাবস্ক্রিপশনটা নাও, তাহলে সাবস্ক্রিপশনের এই সামান্য অর্থ আমাদের টিমকে ভীষণভাবে সাহায্য করবে। তোমরা পাশে থাকলে আমরাও ভবিষ্যতে তোমাদের জন্য আরও এরকম বড় প্রজেক্ট নিয়ে আসার উৎসাহ পাব। শুরু হচ্ছে স্কেডেলসের বিশেষ নিবেদন, অঙ্কুর বরের কলমে শ্রী সদাময়ী সেবাশ্রম। হলঘরটা এই মুহূর্তে অন্ধকারে আচ্ছন্ন। জায়গাটা হলঘরই বলবো, কারণ লম্বায় আর প্রস্থে এই ঘরটি মোটেও ছোটখাটো নয়, তাই এই অন্ধকারেও স্পষ্টই অনুমেয়। আচমকা এই প্রগাঢ় অন্ধকারের ভেতরেই উঠে এলো একটা কেঠো আওয়াজ, তারপরই কলকব্জার শব্দ। হলঘরের প্রধান দরজাটা খুলে গেল খুব ধীরে ধীরে, আর তারই ফাঁক গলে হলঘরের মেঝেতে আছড়ে পড়ল একটা ঈষৎ হলুদ আভা। দরজা ফাঁক করে মোমবাতি হাতে ঘরের ভিতরে এসে দাঁড়িয়েছে এক মহিলা। পরনে নাইট গাউনের মতো ঢিলে একটা সুতির আলখাল্লা, ঘোমটার মতো করে একটা কালো রঙের চাদর মাথা আর বুকের উপরে ফেলে রাখা। 1 বছর 35-এর মহিলা, সাধারণ চেহারা, তেমন বিশেষত্ব কিছুই নেই। কেমন থুতনির উপর মাঝারি সাইজের একটা জরুল রয়েছে। মহিলাটির থমথমে চোখমুখ আর সাবধানী পদক্ষেপ জানিয়ে দিচ্ছে অজানা কিছু নিয়ে সে ভীত। মহিলাটি হলঘরের ভিতরে ঢুকে খুব মৃদু হাতে দরজাটা ভেজিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আলোর যেটুকু আভা ঘরের ভিতরে ছড়িয়ে পড়ছে তাতে বোঝা যাচ্ছে এই হলঘর এই মুহূর্তে ফাঁকা। দিনের বেলা পেতে রাখা সারি সারি চেয়ারগুলো দুদিকে জড়ো করে রাখা। মহিলাটি টের পাচ্ছে সে সামনের দিকে যত এগোচ্ছে ততই তার বুকের ভিতরকে যেন হাতুড়ির বাড়ি মারছে। আচ্ছা, সে এখানে এসে ঠিক করেছে তো, কিন্তু না এসেও কি উপায় আছে? মহিলাটি আরো কয়েক পা সামনের দিকে এগোতেই টের পেল হলঘরের শেষ মাথায় এক অবয়ব বসে রয়েছে হাঁটু মুড়ে। কালো অবয়ব, দূর থেকে দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। কিন্তু মহিলাটি থামল না, চমকালো না, যেন সে জানতো এখানে এরকম কেউ উপস্থিত থাকবে। মহিলাটি পায়ে পায়ে সেই অবয়বের একেবারে পিছনে দাঁড়ালো। তারপর এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নামিয়ে প্রায় ফিস ফিস করে বলে উঠল, ম্যাডাম সুফিন,
অবয়বটি ঘাড় ঘুরিয়ে তাকাতেই মোমবাতির আলোয় ফুটে উঠল এক নারীর চেহারা। ধবধবে ফর্সা লম্বাটে মুখ, টিকলো নাক, খয়ের বর্ণের চোখের তারা। বয়স বছর 40-42 হবে। পরনে একই ধরনের সেই ঢোলা সুতির আলখাল্লা। সুফিন কিছু না বলে উঠে দাঁড়ালো। ঠিক এমন সময় আচমকাই অন্ধকার ফুঁড়ে আরো দুজন মহিলা এসে দাঁড়ালেন মাদাম সুফিনের ঠিক পিছনে। সকলেরই পরনে একই পোশাক। এদের সকলকেই মহিলা চেনেন। বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁদের তিনি এই আশ্রমেই দেখছেন। তুমি দেরি করে এসেছো তীর্থা? হ্যাঁ, আসলে জিনিসপত্র গোছগাছ করতে গিয়ে, আপনি তো জানেন আমার কালকেই চলে যাওয়া। মাদাম সুফিন তার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। কিন্তু তুমি এটাও জানো যে এই আশ্রমের কোনো কাজে দেরি করা চলে না। জানি। আসলে বলছিলাম, আমায় কি আজ যেতেই হবে? আমি তো নতুন। এখানের নিয়ম ছিল তো যে নতুন কেউ লাল চাদর পরবে না। তাহলে? সন্তজির নির্দেশ তুমি জানো। জানি, কিন্তু আমার এই উপাচার করবার সময় তো অনেকটা দেরিতে। কিন্তু এভাবে হুট করে বিকেলে নির্দেশিকায়। তীর্থা, তুমি তো হুট করেই আশ্রম ছেড়ে চলে যাচ্ছ। মাদামের ডান দিকে দাঁড়ানো মহিলাটির চাপা কণ্ঠস্বর ছড়িয়ে পড়ল ঘরের ভিতরে। এত কম সময়ে আশ্রমে নতুন লোক পাবো কোথায়? তাই আজকে আমার ভাগের কাজটা তুমি করছো, সামনে তোমার ভাগের কাজটা আমি করব। তীর্থা তাকালো মহিলার মুখের দিকে। এই মহিলার নাম মাধবী সোম, মাদাম সুফিনের ডান হাত বলা চলে। মাধবী যে তাকে পছন্দ করছেন না সেটা সহজেই অনুমেয়। কিন্তু এই অপছন্দ তাকে নাকি তার এই আশ্রম ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকে, তা সে বুঝতে পারল না। সম্ভবত তার আশ্রম ছেড়ে যাওয়ার সিদ্ধান্তকেই। যবে থেকে সে সন্তজিকে এখান থেকে চলে যাওয়ার কথা জানিয়েছে, তবে থেকে আচমকাই বদলে গিয়েছে তার প্রতি সকলের আচরণ। কিন্তু এর পরেও সে থাকবে না। চাকরির শর্ত অনুযায়ী তার নোটিশ পিরিয়ড ছিল 15 দিনের। এই 15টা দিন দাঁতে দাঁত চেপে সে কিভাবে কাটিয়েছে সেই জানে। এখানে থেকে যাওয়ার যে নানান প্রলোভন তাকে দেওয়া হয়নি এমনটা নয়, কিন্তু সে সমস্ত প্রলোভন অস্বীকার করেছে। সে যে কোনো মূল্যে এই জায়গা ছেড়ে যেতে চায়। এই জায়গাটা মোটেও যেরকম দেখতে তেমন নয়। এই কয়েকদিনে তীর্থা বুঝেছে একটা ভয়ঙ্কর কিছুকে মুখোশ দিয়ে আড়াল করে রাখা হয়েছে এখানে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার তাকে নির্দেশ দিয়েছে এখান থেকে পালানোর জন্য। 15 দিনের আজই তার শেষ দিন। কাল থেকে এই জায়গার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হবে তার। সবকিছুই ঠিক ছিল, কিন্তু এরই মাঝে আচমকা তার কাছে লাল চাদর উপাচারের নির্দেশ আসে। লাল চাদর উপাচার কি তা তীর্থা জানে না সঠিকভাবে। শুধু শুনেছে প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে এই আশ্রমের সিনিয়র মহিলা আশ্রমিকেরা কিছু একটা উপাচার করেন এই আশ্রমেরই কোনো এক গোপন কুঠুরিতে। কোথায় সেই গোপন কুঠুরি তা সে জানে না। কি হয় সেই উপাচারে তাও তার জানা নেই। কিন্তু তীর্থা দেখেছে সপ্তাহের এই দিন আসলে যেই মহিলা আশ্রমিকের কপালে জুটত এই উপাচারের কাজ, সে যেন ভয়ে আধমরা হয়ে থাকত। ওখানে যে ঠিক কি হয় তা জানতেও চেয়েছে তীর্থা, কিন্তু কোনো উত্তর মেলেনি। তবে একটা জিনিস তীর্থা মোটামুটি চোখ কান খোলা রেখে বুঝেছে, আর সেটা হলো উপাচারের পরপরই ওই মহিলাদের ঠিক দেখতে পাওয়া যায় না। তাদের দর্শন মেলে বেশ কিছুদিন পরে। দুর্বল শরীর, কাঁপতে থাকা হাত পা দেখে মনে হয় একটা প্রচণ্ড অসুস্থতা কাটিয়ে ফিরছে যেন। তীর্থা তার সকল অনুমান জড়ো করে এটুকু বুঝেছে এই লাল চাদরের উপাচার আর যাই হোক কোনো ভালো উপাচার মোটেও নয়। তুমি প্রার্থনায় বসবে না? তীর্থা একটু অন্যমনস্ক ছিল। মাদাম সুফিনের কথায় যেন চমক ভাঙল তার।
সে সামনের দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে হাঁটু গেড়ে বসল। সামনে নামিয়ে রাখা মোমবাতির আলোটা দেয়ালে প্রতিফলিত হচ্ছে। চোখের দৃষ্টি দেওয়ালের উপর নিবদ্ধ। কালো পর্দায় ঢাকা একটা বড় ফটো ফ্রেম ঝুলছে দেওয়ালের গায়ে। কালো পর্দার আড়ালে ওই ছবিতে কি রয়েছে তা তীর্থার অজানা। আজ পর্যন্ত যতবার সে এই ঘরে এসেছে এই ফটো ফ্রেমটি ঢাকাই দেখেছে। তবে দুদিন আগে এক মেঘলা দুপুরের প্রার্থনা সভার পরে সবাই যখন বেরিয়ে গিয়েছিল হলঘর থেকে, তখন কি মনে করে একবার খুব কাছাকাছি এসেছিল ছবিটার। সম্ভবত সকলের অগোচরে সে দেখতে চেয়েছিল কালো পর্দার আড়ালে ঠিক কি রয়েছে। আর ঠিক তখনই তার দুটো ইন্দ্রিয় একই সঙ্গে সাড়া দিয়েছিল এক অলৌকিক সম্মোহনে, একটা চাপা শ্বাসের শব্দ। সেই সঙ্গে কালো পর্দাটার সেই তালে কেঁপে ওঠা, এক নয় একাধিকবার। যেন এই কালো পর্দার আড়ালে কোনো ছবি নেই, কোনো মানুষ রয়েছে যে শ্বাস নিচ্ছে পর্দার আড়াল থেকে। ছিটকে উঠেছিল তীর্থা। আর ঠিক তখনই মাদাম সুফিন দরজার কাছ থেকে চিৎকার করে উঠেছিলেন, এখানে কি করছো তুমি? দৃশ্যটা মুহূর্তের মধ্যেই চোখের সামনে থেকে সরে এলো, যখন দেখল এরই মধ্যে তার কালো চাদরটা টেনে খুলে একটা লাল চাদর মাদাম সুফিন তাকে পরিয়ে দিয়েছেন, খানিকটা পঞ্চুরা দোলে। আর তারপরেই শুরু হলো প্রার্থনা সঙ্গীত। এই কয়েকদিনে পাখি পড়ার মতো করে এই প্রার্থনা সঙ্গীত মুখস্থ করে গিয়েছে তীর্থা। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ছত্র তার ভীষণ চেনা। সঙ্গীত শেষ করেই মাদামের নির্দেশে তীর্থা উঠে দাঁড়ালো। সে টের পাচ্ছে এক অদ্ভুত উত্তেজনায় তার বুকের ভিতরে কেউ যেন হাতুড়ি পিটছে। মাদাম সুফিন একটা বই বাড়িয়ে দিলেন তীর্থার দিকে, একটা পুরনো দিনের ছোট পকেট বুকের মতো। মলারটা বেশ পুরনো। ইতিমধ্যেই পাশে দাঁড়ানো আরেক মহিলা হ্যারিকেন জ্বালিয়ে নিয়েছেন। আমি জেনেছি তুমি অনেককে জিজ্ঞাসা করেছো লাল চাদরের উপাচার সম্পর্কে। এটাও জানি যে কেউ তোমায় কিছুই জানায়নি। তবে চিন্তা করো না, আজ সব জানবে তুমি। উপাচারের আগেই তুমি সবটা জানবে। এসো আমার পিছনে। মাদাম সুফিনের গলায় আজ এক অদ্ভুত শীতলতা। এই শীতলতা তীর্থাকে কি একটু একটু ভয় পাওয়াচ্ছে? মাদাম সুফিন আর সেই দুজন মহিলা ডান দিকের দরজাটা দিয়ে এগিয়ে যেতেই কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সে যখন প্রথম এখানে এসেছিল এখানকার কতগুলো নিয়ম তাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে একটি ছিল এই দরজাটা সম্পর্কে। হলঘরের এই দরজাটা পার করা প্রত্যেক আশ্রমিকের জন্যই নিষিদ্ধ। কিন্তু সেই দরজা দিয়েই মাদাম সুফিন তাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেই নিষিদ্ধ কুঠুরিতে? তাহলে এই পথ দিয়েই কি সেখানে যেতে হয়? একের পর এক বাঁক, একের পর এক ঘোরানো সিঁড়ি, করিডোর, সরু গলিপথ দিয়ে তাঁরা এগিয়ে চলেছেন সামনের দিকে। সামনের দিকে বলা ভুল, বলা ভালো ক্রমশ নিচের দিকে। সকলের সামনে দুইজন মহিলা, একজন হ্যারিকেন ধরে, আর একজন এক হাতে একটা ঢাকা দেওয়া থালা আর একটা ছোট্ট ঘন্টি টুমটুম করে বাজিয়ে চলেছেন। কি আছে ওই ঢাকা দেওয়া থালায়? খাবার কিছু হলেও তা কার উদ্দেশ্যে? ওদের পিছনে মাদাম সুফিন আর তাদের পিছনে তীর্থা। ভূমিতল থেকে তারা এখন কতটা নিচে রয়েছে ঠিক? সে যেটুকু পড়াশোনা করেছিল এই জায়গাটা সম্পর্কে, সে জানতো এটা ইংরেজদের বানানো কলোনি, যার ঠিক মাঝ বরাবর অবস্থান করছে এই সুদৃশ্য গথিক ঘরানার বাড়িটি। পরে এটিকে গির্জা বানানো হয়েছিল কিছু সংস্কার করে। তারও অনেক বছর পরে সেই গির্জা বদলে এখন এটি একটি বিখ্যাত আশ্রম। শুধু বিখ্যাত বলা ভুল হবে, একই সঙ্গে রহস্যময়ও বটে। কিন্তু এর নিচে যে এমন গোপন সুড়ঙ্গ আর চোরাপথ রয়েছে তা তো তার একবারও জানা ছিল না। এই পথের শেষ কোথায়? তুমি পারবে তো? কিছুই না তেমন,
তীর্থার মাথা ঘুরছে। একটু আগেই যা যা বললেন মাদাম, সব যেন এই মুহূর্তে তার মাথার ভিতরে পাক খাচ্ছে। সবটা মনে রাখার আপ্রাণ চেষ্টা করছে তীর্থা। আচমকা পুরো দলটা থেমে গেল একটা দরজার সামনে। হ্যারিকেনের আলোয় দেখা যাচ্ছে ওদের পথ আগলে দাঁড়িয়ে রয়েছে একটা ভগ্ন ক্ষয়িষ্ণু দরজা। কালো রঙের দরজার উপর পুরো ধুলোর আস্তরণ। হাতলের জায়গায় দুটো বড় বড় কড়া, যেখানে একটা বহু পুরনো মরচে ধরা তালা ঝুলছে। হাতলের ঠিক উপরেই কাঠের দরজার বেশ কিছুটা অংশ ভাঙা, আর সেই ভাঙা অংশ দিয়ে উঁকি মারছে উল্টো দিকের কালো অন্ধকার। এই কি সেই কুঠুরির দরজা? একটা বিশ্রী গুমোট গন্ধ বাতাস ভারী করে রেখেছে যেন। মাদাম সুফিন ঠোঁটে আঙুল দিয়ে সকলকে কোনো শব্দ না করবার ইঙ্গিত দিলেন। হ্যারিকেনটা একপাশে রেখে মাধবী সোম একটা ঠান্ডা জলের বোতল উপুর করে জল ঢেলে দিল তার মাথার উপরে। মুহূর্তের মধ্যেই সেই জলের ধারা ভিজিয়ে দিল তার পুরো শরীর। তীর্থা কেঁপে উঠল ঠান্ডায়। এটাই সেই মন্ত্রপুত জল, যা গায়ে ঢাললে নাকি মুহূর্তেই উবে যাবে তার মানব শরীরের ঘ্রাণ। তীর্থার মনে পড়ল একটু আগে মাদামের কথা। তুমি ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই আমরা বাইরে থেকে তালা দিয়ে দেব। সন্তজির বিশ্বাস তুমি এটা পারবে। শুধু মাথায় রেখো, এই খাবারের থালাটা ওই নুন পোড়া বৃত্তের ভেতরে রেখেই সরে আসবে। জিনিসটা এখন ঘুমোচ্ছে, কিন্তু যখনই তুমি থালাটা বৃত্তের মধ্যে রাখবে, খাবারের গন্ধে জিনিসটা জেগে উঠবে। অনেক খিদে তার, প্রচণ্ড হিংস্রতায় সে যখন খাবার খাবে, তুমি তখন তোমায় যে বইটা দেওয়া হয়েছে তার মুড়ে রাখা দুটো পাতা পড়ে নেবে। তাতেই হবে। ওই পাঠ মন্ত্রশুদ্ধির পাঠ। আজকের উপাচারের এটাই মূল অংশ। আমাদের এটাই করতে হয় প্রত্যেক সপ্তাহে। এর জন্যই তো এত আয়োজন। দেখো, তোমার পাঠের শেষের দিকে জিনিসটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারাবে। তোমায় শুধু এর ফাঁকে ওই খাবারের থালাটা উঠিয়ে আনতে হবে ওই বৃত্তের মাঝ থেকে, ব্যাস। আর তারপরেই আমাদের ডাকবে, আমরা দরজা খুলে তোমায় বের করে আনবো। তীর্থা একবার আর চোখে সেই ঢাকা দেওয়া খাবারের থালার দিকে তাকিয়েছিল। কি খাবার রয়েছে ওখানে? থালা আনতে গেলে জিনিসটা আমার উপর হামলা করবে না তো? করবে না, দুটো কারণ। এক, এই মন্ত্রপুত জল, এটা তোমার শরীরে ঢালার সঙ্গে সঙ্গেই তোমার মানব শরীরের কোনো গন্ধই পাওয়া যাবে না। আর দুই হলো, জিনিসটা তখন মন্ত্রশুদ্ধির প্রভাবে সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাবে। তোমায় শুধু শেষ শব্দটুকু পর্যন্ত পড়তে হবে। মুহূর্তের মধ্যেই বর্তমানে ফিরে এলো তীর্থা। একটু আগেই যা বর্ণনা শুনেছে তাতে রীতিমতো ভয়ে পেটের ভিতরটা খালি হয়ে যাচ্ছে যেন। সে সত্যিই পারবে তো? হ্যাঁ, পারতে হবে, পারতে তাকে হবেই। এই সেবাশ্রমকে এক্সপোজ করতে হলে আজকের কাজটা শেষ করে তাকে আগামীকাল এর বাইরে বেরোতে হবেই। মাদাম সুফিন তার দিকে একটা মরচে পড়া লোহার চাবি বাড়িয়ে দিতেই তীর্থা কাঁপা কাঁপা হাতে প্রায় শব্দ না করে দরজার তালাটা খুলে একপাশে নামিয়ে রাখল। একটা বিশ্রী ক্যাঁচকুচ শব্দে দরজাটা একটু ফাঁক করতেই ভিতরের নিগূঢ় অন্ধকার যেন নিমেষে তাকে গিলে খেতে চাইল। মাদামের নির্দেশ, এই দরজা বেশিক্ষণ এইভাবে খুলে রাখা যাবে না। সে দ্রুত হাতে থালাটা নিয়ে আর একটা মোমবাতি জ্বালিয়ে অন্ধকার ঘরের ভিতরে প্রবেশ করা মাত্রই মাদাম সুফিন মুহূর্তের মধ্যে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তীর্থা জানে এরপর ওতে তালা লাগিয়ে দেবে ওরা, আর এই তালা ততক্ষণ পর্যন্ত লাগানো থাকবে যতক্ষণ না সে নিজের কাজ শেষ করতে পারবে। কিন্তু সে পারবে তো নিজের কাজটা শেষ করতে? মোমবাতির আলো অন্ধকার ঘরের কতটুকুই বা দূর করছে, কতটুকুই বা দেখা যাচ্ছে কুঠুরির ভেতরটা। তীর্থার ডান দিকের দরজার ভাঙা অংশটা দিয়ে হ্যারিকেনের কিছুটা আলো কুঠুরির ভিতরে এসে পড়ছে, কিন্তু সে আলো এই প্রগাঢ় অন্ধকারের কাছে কিছুই না। একটা বিশ্রী আষ্টে মাংসল বোটকা গন্ধ এই কুঠুরির বাতাস এইভাবে ভারী করে রেখেছে যে শ্বাস নেওয়াও যেন দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে।
এরকম গন্ধ তীর্থা পেয়েছে ছোটবেলায় চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে বাঘের খাঁচার সামনে। কিচ্ছু পরিষ্কার করে দেখতে পাচ্ছে না তীর্থা। চোখের দৃষ্টি আপ্রাণ চেষ্টা করছে সামনের গুমোট অন্ধকার ভেদ করতে, কিন্তু পারছে কই। উপরন্তু পিছনের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা চরম অস্বস্তি, ষষ্ঠ ইন্দ্রিয়র প্রবল ইঙ্গিত তাকে অতিষ্ঠ করে তুলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছে এখানে আসা তার উচিত হয়নি, একেবারে উচিত হয়নি। কিন্তু এখন আর ভেবে কি হবে। ঠিক এমন সময়েই সামনের অন্ধকার থেকে শিকলের ঝনঝন শব্দ, সেই সঙ্গে একটা গভীর শ্বাসের শব্দ। তার মানে জিনিসটা ওই সামনের দিকে রয়েছে। তীর্থা টের পাচ্ছে তার ঘাড়ের লোমগুলো একটা একটা করে দাঁড়িয়ে যাচ্ছে। না, এখানে বেশিক্ষণ থাকবে না। মাদাম সুফিনের কথা অনুযায়ী কাজ করে ঝটপট করে সে বেরিয়ে যাবে। একটা জোরে শ্বাস টেনে সে পা পা করে এগিয়ে গেল সামনের দিকে। যত সামনে এগোতে লাগলো সেই অদ্ভুত শ্বাস প্রশ্বাসের শব্দটা বাড়তে লাগলো যেন। ঠিক এমন সময় পায়ের তলে কড়কড়ে ধুলোর মতো কিছু পেয়ে চমকে উঠে মোমবাতিটা নামিয়ে আনলো মেঝের কাছাকাছি। সাদা রঙের একটা রেখার উপর সে দাঁড়িয়ে আছে। এই কি তাহলে সেই নুনের বৃত্ত? এ কি, সে যে বৃত্তের ভিতরে ঢুকে এসেছে। চমকে উঠে দ্রুত হাতে খাবারের থালাটা নামাতে গিয়েই ঘটনাটা ঘটল। মুহূর্তের অসাবধানতায় ঢাকা দেওয়া সাদা কলাইয়ের থালাটা পাথুরে মেঝের উপর পড়ে ঝনাত করে একটা শব্দ করে উঠল। মুহূর্তের মধ্যেই তীর্থার ভয় বিহবল বিস্ফারিত চোখ সামনের অন্ধকারে নিবদ্ধ। সারা শরীর তার থরথর করে কাঁপছে। নিঃশ্বাস প্রশ্বাসের অনিয়মিত আওয়াজটা থেমে গিয়েছে পলকেই। আর তখনই অন্ধকারের ভিতরে কি যেন একটা নড়ে উঠল, একটা শরীর। মুহূর্তেই শিকলের শব্দে ঝমঝম করে উঠল পুরো কুঠুরিটা। মোমবাতির যেটুকু আভা তাতে পরিষ্কার না হলেও তীর্থা অন্তত এটুকু বুঝতে পারছে একটা দীঘল শরীর টান টান হয়ে উঠে দাঁড়িয়েছে। এসেছিস, খাবার নিয়ে এসেছিস। একটা সাপের চেয়েও শীতল হিস হিসে স্বর ভেসে এলো সামনের দিক থেকে। খাবারটা নিয়ে আমি খাই। জিনিসটা অন্ধকারে চোখ সয়ে আসার মতো করে এখন অনেকটাই স্পষ্ট তীর্থার কাছে। একটা মোটা লম্বা কাঠের খুঁটি পোতা রয়েছে ঘরের ঠিক মাঝখানে, আর সেই খুঁটিকে কেন্দ্র করেই একটা নির্দিষ্ট ব্যাসের নুন পোড়া মন্ত্রবৃত্ত। বড় শিকলের একটা প্রান্ত সেই খুঁটির সঙ্গে বাঁধা, আর অন্য প্রান্তটি মিশে গিয়েছে সেই কালো অবয়বের শরীরে। কি ওই জিনিস পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। কোনো মানুষের মতোই তো কথা বলছে, কিন্তু মানুষ কি এত লম্বা হতে পারে? ঠিক তখনই ভেসে এলো আবার সেই হিসহিসে শীতল স্বর, এবার আর একটু টেনে টেনে। নিভিয়ে ভাই, আলোটা নিভিয়ে ভাই, নিভিয়ে ভাই। অনেক বড় থালা, কাছে আয়, খাবারের থালাটা নিয়ে কাছে আয়। তোকে দেখি একশো, দেখি। তীর্থা টের পাচ্ছে একটু একটু করে তার শরীরটা পাথরের মতো ভারী হয়ে যাচ্ছে। সে নড়তে পারছে না। ওদিকে শিকলের ঝনঝনে আওয়াজটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সেই সঙ্গে এগিয়ে আসছে সেই বরফ শীতল কণ্ঠস্বরটা। শুনতে পাচ্ছি না? দে খাবারটা দে, খাবারটা দে। হাতটা তুলে দে।
আর ঠিক তখনই তীর্থার চোখ পড়ল মেঝের উপরে নামিয়ে রাখা সেই খাবারের থালার উপর। থালাটা ফাঁকা, খাবারের থালাটা খালি রয়েছে। তার মানে ও এতক্ষণ খালি খাবারের থালাটা নিয়ে আসছিল, তাও আবার ঢাকা দিয়ে। কিন্তু কেন? আচমকাই শব্দটা দ্রুত এগিয়ে এলো। জিনিসটা বোধ করে ছুটে আসছে তার দিকে। তীর্থা শরীরের সমস্ত শক্তি জড়ো করে এক পা পিছিয়ে যেতেই আচমকা এবড়ো খেবড়ো পাথরে মেঝেতে পিছন দিক বরাবর উল্টে পড়ল। কোনো রকমে হাতটা তুলে মোমবাতিটা সামনের দিকে উঁচিয়ে ধরে জিনিসটা নিভে যাওয়ার হাত থেকে বাঁচালো। আর তখনই আলোর বৃত্তে একটা মুখ দেখা দিল, একটা ভয়ঙ্কর বিভৎস মুখ। ভয়ে আতঙ্কে একটা প্রচণ্ড আর্তনাদ বেরোতে গিয়েও সেই আওয়াজ গলার ভিতরে আটকে এলো যেন। এটা কি? একটা পুড়ে যাওয়া কালো শরীর। পুরো মুখ জুড়ে নাক, ঠোঁট, কপালের বালাই নেই, বদলে রয়েছে অজস্র চোখ। আগুনের ভাটির মতো জ্বলতে থাকা লাল লাল চোখ। মুখের জায়গায় একটা কালো গর্ত কেবল। সেখানে চিরুনির দাঁড়ার মতো চিকন অথচ দাঁতের সারি। সারা শরীর পুড়ে চামড়া গুটিয়ে এসেছে। জায়গায় জায়গায় ঘা হয়ে পোকা কিলবিল করছে। সাধারণ মানুষের থেকেও কয়েক ফুট লম্বা। শরীরটা খানিকটা সামনের দিকে বাঁকানো। কাঁধের ঠিক নিচে পিঠের দুই দিক থেকে বেরিয়ে আসছে দুটো ডানা, কিন্তু পুড়ে গিয়ে সেগুলির অবস্থা করুণ। কাঁধের দুই পাশ থেকে বেরিয়ে আসছে চারখানা লম্বা রুগ্ন হাত। প্রত্যেকটা হাতের তালুতে তীক্ষ্ণ নখযুক্ত চারখানা আঙুল, ঠিক বাজ পাখির পায়ের আদলে। পাগুলোও তাই। এই ভয়ঙ্কর জিনিস আর যাই হোক না, কোনো মানুষ নয়, কোনো মানুষ নয়। জিনিসটা প্রাণপণ চেষ্টা করছে এগিয়ে এসে তীর্থাকে জাপটে ধরতে, কিন্তু পারছে কই। সেই নুন পোড়া মন্ত্রবৃত্তের মধ্যেই আটকে গিয়েছে জিনিসটা। জিনিসটার গলায় পায়ে শিকলের বাঁধন শক্ত হয়ে বসছে। জিনিসটা যত হাত ছুঁড়ছে তীর্থাকে আঁকড়ে ধরার, ততই শিকলটা চেপে বসছে গলায়। একটা ভয়ঙ্কর চাপা গোঙানি আর গর্জন পুরো ঘরের ভিতরটা কাঁপিয়ে দিচ্ছে। মুহূর্তের সময় শরীরের সমস্ত শক্তি জড়ো করে প্রায় হামাগুড়ি দিয়ে নিজের দেহটাকে আরেকটু দূরে সরিয়ে আনলো। তারপর কোনো রকমে উঠে দরজার কাছে এগিয়ে এসে চিৎকার করতে লাগলো তীর্থা। মাদাম সুফিন, মাদাম খুলুন, খুলুন এই দরজাটা, মাদাম সুফিন। আচমকা দরজার সেই ভাঙা অংশের উল্টো দিকে একটা মুখ দেখা দিল, বরফের মতো কঠিন অথচ শান্ত। কি করছো কি তুমি? চিৎকার করছো কেন? মাদাম দরজা খুলুন, দরজা খুলুন, আমি আমি বেরোবো। এটা ভয়ঙ্কর জিনিস, আমায় মেরে ফেলবে মাদাম, আমায় মেরে ফেলবে। আচমকা মাদামের চোখ তীর্থাকে ছাপিয়ে ভেতরের অন্ধকারে কি যেন খোঁজার চেষ্টা করছে। কি করছে এখন এই জিনিসটা? কি করছে? জানি না, জানি না কি করছে, জানি না। আপনি প্লিজ দরজা খুলুন। শুনছেন না কেন? দরজা খুলুন, দরজা খুলুন। তীর্থা এই মাদামকে চেনে না। কি ভয়ঙ্কর হিংস্র লাগছে তাকে। কিছুতেই না, দরজা খোলা যাবে না। তোমায় ওকে শান্ত করতেই হবে। শুদ্ধ করে না বেরোলে জিনিসটার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। তখন ওর কাছে এই বন্ধন কিছুই না, সব ধ্বংস করে জিনিসটা বাইরে বেরিয়ে আসবে। তখন আমরা কেউই বাঁচব না। তাহলে তাহলে কি করব? এখান থেকে বেরোতে গেলে কি করব? ঠিক এমন সময় ঝনঝন করে কি একটা আছড়ে পড়লো অন্ধকার ঘরের ভিতরে। আর তারপরে চিৎকার আর আসুরিক গর্জন। তীর্থা
তীর্থা কি করবে কিছুই বুঝতে পারছে না। খাবারের থালাটা কি ছুঁড়ে ভেঙে ফেললো এই ভয়ঙ্কর প্রাণীটা? সে ঘাড় ঘুরিয়ে বুঝল ক্ষুধার জ্বালায় ক্রোধে হাত পা ছুঁড়ছে সেই ভয়ঙ্কর শয়তানটা। গলার আর পায়ের শিকলটা যেন প্রচণ্ড আক্রোশে এক্ষুনি ভেঙে ফেলবে এমন টান দিচ্ছে। আপনারা দরজা খুলুন, খুলুন, খুলুন না। একটা কান্না দলা বেঁধে গলার কাছে আটকে যাচ্ছে যেন। না, ওকে শুদ্ধ করো তুমি, যত কষ্টই হোক না কেন, দুটো পাতা তোমায় পড়তে হবেই। মাদাম সুফিন চিৎকার করে উঠলেন ভয়ঙ্কর ভাবে। ওকে না শুদ্ধ করলে এই দরজা খোলা হবে না। ক্রুদ্ধ আক্রোশ আর শিকলের ঝনঝন শব্দ ছড়িয়ে পড়ছে ঘরের বাতাসে। তুমি ভয় পাচ্ছ কেন তীর্থা? নিজের কাজটা করে বেরিয়ে এসো তাড়াতাড়ি। সময় নষ্ট করো না, তাড়াতাড়ি করো। যত সময় ব্যয় করবে তত এই জিনিসটা হিংস্র হয়ে উঠবে। তীর্থা বুঝল এই জিনিসটা করা ছাড়া তার মুক্তি নেই। সে সরে এলো দরজার পাশ থেকে। জিনিসটা প্রবল আক্রোশে খুঁটিটা উপড়ে ফেলতে চাইছে যেন। হাত পা তার ঠকঠক করে কাঁপছে আতঙ্কে। কিন্তু তারপরেও সে বুঝছে এখান থেকে বেরোতে গেলে লেখাগুলো পড়তেই হবে। সে কাঁপা হাতে কোনো মতে মোমবাতিটা ধরে সেই বইটির মুড়ে রাখা পাতাটি খুলল। ওই তো সেই দুটি পাতা, কিন্তু একটা পাতার নিচের অংশ ছেঁড়া কেন? মাদাম, এর এর একটা পাতা নিচের দিকটা ছিঁড়ে গেছে। কি লেখা রয়েছে পড়া যাচ্ছে না। পুরনো বই, তোমার ওটা পড়ার দরকার নেই। বাকিটা পড়ো, জলদি জলদি। বাইরে থেকে চিৎকার করে কথাটা বলতেই তীর্থা যতটা সম্ভব নিজেকে শান্ত করে একটা জোরে শ্বাস নিয়ে বইয়ের লাইনগুলো পড়ে যেতে লাগলো। বাংলা, হিন্দি অথবা ইংরেজি নয়, এখানকার প্রাচীন স্থানীয় ভাষা। আদিমতম নাগরিকেরা এই ভাষা ব্যবহার করত নিজেদের মধ্যে। তীর্থার এই ভাষা অজানা, কিন্তু এই আশ্রমে আসার পর যে কয়টি কাজে তাকে অভ্যস্ত হতে হয়েছিল তার মধ্যে একটি ছিল এই প্রাচীন ভাষার অনুশীলন। তখন এর কারণ না বুঝলেও এখন এই কারণ স্পষ্ট। আচমকা একটা গগনবিদারী চিৎকার সামনে থেকে ভেসে আসতেই চমকে উঠল তীর্থা। সেই ভয়ঙ্কর জীবটার সারা শরীর ফেটে যাচ্ছে, আর সেই ফাটলের ভিতর থেকে গরম লাভার মতো উজ্জ্বল লাল থকথকে তরল গড়িয়ে আসছে। জিনিসটা মরণ আর্তনাদে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। থামবে না, থামবে না। এটাই অশুদ্ধি, এটাই। বাইরে থেকে সম্মিলিত চিৎকারে তীর্থার ঘোর ছিন্ন হলো যেন। সে আবার পড়তে শুরু করে বইটির প্রায় অস্পষ্ট লাইনগুলো। ওদিকে জিনিসটা একটু একটু করে নিস্তেজ হয়ে পড়ছে যেন। প্রাণ শক্তি ক্ষয়ে সে নেতিয়ে পড়ছে মেঝেতে। চাপা গোঙানিও প্রায় ক্ষীণ হয়ে আসছে দেখতে দেখতে। ছেঁড়া অংশের উপরে যখন সে পড়া থামালো তখন মেঝেতে জিনিসটা নিস্তেজ নির্জীবের মতো পড়ে রয়েছে। তীর্থা হাঁপাচ্ছে। জিনিসটা কি অজ্ঞান হয়ে গিয়েছে? সে বুঝতে পারছে না কি করবে এখন সে। আমার কাজ হয়ে গিয়েছে। কি করছে জিনিসটা এখন? জানি না, বুঝতে পারছি না। বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছে। এবার দরজাটা খুলুন। হ্যাঁ, খুলছি। তুমি ততক্ষণে খাবারের থালাটা চট করে নিয়ে এসো। কিন্তু থালাটা তো একেবারে ওই জিনিসটার পায়ের কাছে পড়ে রয়েছে। আনতে গেলে যদি হামলা করে? একটা পরিষ্কার থালা কুড়িয়ে আনতে কতক্ষণ সময় লাগবে তোমার?
জিনিসটা ঘুমোচ্ছে, এখানে কিছুই ফেলে রাখা যাবে না। জিনিসটা থেকে সত্যি কোনো সাড় পাওয়া যাচ্ছে না। মারা গেছে কি? তীর্থা একটা জোরে শ্বাস নিয়ে ধীর পায়ে নুনের বলয়টা ভেদ করে জিনিসটার পায়ের কাছে দাঁড়ালো। ওই তো কলাইয়ের প্লেটটা পড়ে আছে। সে এক মুহূর্ত দেরি না করে দুটো প্লেট হাতে তুলেই থমকে গেল। কিছু একটা যেন মাথার ভিতরে বিদ্যুতের ঝিলিকের মতো ধাক্কা মারল। মাদাম, আপনি কি করে জানলেন যে থালাটা পরিষ্কার? তার মানে আপনি জানতেন যে থালায় কোনো খাবার ছিল না। দরজার সেই ভাঙা অংশটার কাছে মাদাম সুফিনের মুখটা দেখা যাচ্ছে। কি অদ্ভুত ক্রূরও দেখাচ্ছে না তাকে? ভেসে এলো মাদাম সুফিনের শীতল স্বর। আমাদের আশ্রমের ভিতরে গুপ্তচর হিসেবে প্রবেশ করবে, তারপর এখানে যা যা দেখলে সেসব বাইরের সবাইকে গিয়ে জানাবে। কি ভেবেছিলে তীর্থা আমরা কেউ কিছুই টের পাবো না? তুমি কি জানো না, যারা একবার আশ্রমিক হিসেবে এখানে প্রবেশ করে তারা কখনোই আশ্রমের বাইরে যেতে পারে না? তীর্থা টের পাচ্ছে একটা অন্যরকম ভয় তার বুকে চেপে বসছে। সে সত্যি ধরা পড়ে গিয়েছে। হ্যাঁ, তাকে তো গুপ্তচর হিসেবেই এখানে পাঠানো হয়েছিল, এই আশ্রমের ভিতরে ঠিক কি হয় তা জানার জন্য। শেষ মুহূর্তে এসে এইভাবে ধরা পড়ে গেল। তবে তোমার এত বুদ্ধি, তারপরও অবাক হলাম একটা জিনিসে। তোমায় না তখন বলেছিলাম এই জিনিস জেগে ওঠে খাবারের গন্ধে? তারপরেও যখন দেখলে খাবারের থালাটা খালি, তখন একবারও সন্দেহ হলো না যে তাহলে এই জিনিস কিসের গন্ধে জেগে উঠল? খিলখিলে একটা হাসি বেরিয়ে এলো মাদাম সুফিনের গলার ভেতর থেকে। সত্যি তো, এটা তীর্থার একেবারেই মাথায় আসেনি। জিনিসটা তোমার কণ্ঠে জেগে উঠেছে তীর্থা, তোমার শরীরের কণ্ঠে। তুমি তোর খাবার। তোমার উপর যে জল ঢালা হয়েছিল ওটা সাধারণ কলের জল ছিল, পাতি সাধারণ জল। তীর্থার পুরো শরীরটা পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। পুরোটাই তার মানে একটা প্ল্যান তাকে এই ভিতরে পাঠানোর জন্য। আর ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল কেউ একজন তার পিছনে উঠে দাঁড়িয়েছে। কিন্তু ঘুরে দেখার আর সময় পেল না সে। তার আগেই কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিল হাতে ধরা মোমবাতিটা, আর মুহূর্তের মধ্যেই একটা গগন বিদারী মরণ আর্তনাদ ছড়িয়ে পড়ল কুঠুরির ভিতরে। দরজার ভাঙা অংশটা থেকে সরে এলেন মাদাম সুফিন, চোখে মুখে নারকীয় ক্রূরতা। বেচারি। মাদাম, কি করবেন এখন? চলুন সন্তুজিকে জানাই, এই উপাচার যে হলো না, তিনি নিশ্চয়ই কোনো উপায় দেবেন। পাশের জন ভয়ার্ত চোখে বিড়বিড় করে কথাটা বলতেই মাদাম সুফিন তার দিকে একটা খর দৃষ্টিতে তাকিয়ে হাতের তালুর ভাঁজ থেকে বের করে আনলেন বইয়ের পাতার ছেঁড়া অংশটা। যাব, তবে এখনই নয়। তাকে শুদ্ধটুকুই করেছে মেয়েটা, কিন্তু বইয়ের এই অংশে আছে চেতনা বিনাশী অংশটা। জিনিসটাকে ঘুম পাড়াতে হবে না? তবে খালি পেটে কি ঘুম হয়? ওকে শান্তি করে খেতে দাও, তারপর ঘুম পাড়াবে। সমিতা দ্য প্রেজেন্ট পত্রিকার চিফ এডিটর পিয়ালি শর্মার কেবিনের কাঁচের দরজাটা ঠেলে দেখল রুমের মধ্যে পিয়ালি ছাড়াও আরেকজন অচেনা বছর 40-এর ভদ্রলোক বসে আছেন। সমিতা এই ভদ্রলোককে চেনে। মিডিয়া প্রোফাইলে যে কজন সোর্স রয়েছে পিয়ালির হাতে, এ তাদের মধ্যে একজন। এই লোক এখানে কি করছে?
ম্যাডাম আজ উঠি। কথাটা বলেই লোকটি উঠে দাঁড়ালেন। তারপর সমিতার দিকে একটা স্মিত হাসি ছুঁড়ে বেরিয়ে গেলেন কেবিনের বাইরে। আমায় ডাকছিলে? পিয়ালি কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সমিতার দিকে। বসো। এইমাত্র একটা খবর পেলাম। আমার মনে হয় এই কাজটা তোমারই করা উচিত। পিয়ালিদি, আমি মিডিয়া প্রোফাইল হ্যান্ডেল করা ছেড়ে দিয়েছি। তুমি তো জানো আমার এসব স্টারদের কেচ্ছা ঘাটতে আর ভালো লাগে না। কিন্তু সেই স্টার যদি হন আমাদের সুচরিতা সান্যাল, তারপরেও না। মুহূর্তেই টান টান হয়ে বসল সমিতা। সুচরিতা সান্যাল গ্রেট নায়িকা। ইয়েস, দ্য গ্রেট নায়িকা। কি হয়েছে ওনাকে নিয়ে? সেই রকম কিছুই না, আবার হয়তো অনেক কিছুই। আমরা সবাই জানি দীর্ঘ ৩৫ বছর উনি অজ্ঞাতবাসে থেকেছেন। এই ৩৫ বছরে কেউ কখনোই তাকে দেখেনি, একমাত্র তার ফ্যামিলি ছাড়া। উনি নাকি বাড়ি থেকে বের হননি এই কয়েক বছর। অথচ দীর্ঘদিন হয়ে গেলেও মানুষের মধ্যে বিন্দু মাত্র কৌতূহল কমেনি তাকে নিয়ে। এখনও মহানায়িকা বলতে আমাদের চোখে ভেসে ওঠে এক অসামান্য রূপসী নারীর চেহারা। এই অজ্ঞাতবাসের কারণ জানো তুমি? রিউমার তো অনেক কিছুই বলে, তবে সঠিক কারণ কিন্তু আমরা কেউই জানি না। তুমি আমাকে দিয়ে ঠিক কি করতে চাইছো? ধরো যদি এতদিন পরে সুচরিতা সান্যালের বর্তমান অবস্থার ছবি পাওয়া যায়, একটা ছবি, জাস্ট একটা ছবি, লোক হুমড়ি খেয়ে গিলবে এই জিনিসটা। আর সেই সঙ্গে এমন একটা প্রতিবেদন যার সঙ্গে জড়িয়ে থাকবে সদাময়ী সেবাশ্রমের নাম। একটা শিহরণ খেলে গেল কি সমিতার পুরো শরীর জুড়ে? না হলে এমন করে চমকাবেই বা কেন? সদাময়ী সেবাশ্রম? আর ইউ সিরিয়াস? সমিতার মুখ বিস্ময়ে হাঁ। তুমি জানো এই সদাময়ী সেবাশ্রম কি? জানি। হিমাচল প্রদেশের কুকড়া উপজেলার উত্তর পশ্চিম সীমান্তের জঙ্গলের ঠিক মাঝে হাইলি প্রোটেক্টেড অ্যান্ড টপ সিকিউর একটা আশ্রম, যার ভিতরে বিনা অনুমতিতে একটা মাছিও গলতে পারে না। এটা এমন একটা আশ্রম যেখানে শুধু দেশের নয়, পৃথিবীর তাবড় তাবড় ক্ষমতাবান মানুষ আসেন। সেই দলে খেলোয়াড় থেকে শুরু করে অভিনেতা, বিজনেসম্যান, রাজনীতিবিদ কে নেই। প্রশাসনের ক্ষমতাও নাকি সদাময়ীর প্রাচীরের উল্টো দিকে মাথা তুলতে পারে না। রাইট। আমাদের সোর্সের খবর অনুযায়ী আমাদের মহানায়িকা ঠিক ওখানেই যাচ্ছেন। কিছুক্ষণ চুপ করে বসে রইল সমিতা। একটা রিউমার শুনেছিলাম অনেক আগে, মৃত্যুশয্যায় থাকা মানুষ বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ নাকি ওই আশ্রম থেকে একবার ঘুরে এলেই একেবারে সুস্থ হয়ে যায়। বলা যায় নতুন করে যেন জীবন পায়। ইজ ইট ট্রু? আমি তো আরও অনেক কিছুই শুনেছি। এইসব হাই প্রোফাইল মানুষ ছাড়াও যারা নাকি ওই আশ্রমে ঢুকেছে, সেটা কাজে হোক বা ভেতরে কি চলছে সেটা অনুসন্ধানের জন্যই হোক, তারা কিন্তু আর কখনোই বের হয়নি। তুমি কি চাইছো? তোমার সেই ডেয়ার ডেভিল লেডি ক্যামেরাম্যান কোথায়? তিতির, সে তো কবেই কাজ ছেড়ে দিয়েছে। তো তাকে আবার কাজে ফেরাও। আমি চাই তুমি এই নিয়ে একটা প্রতিবেদন করো। তোমার আর আমার ডুবতে থাকা কেরিয়ারের জন্য মিসেস সান্যাল একটা আস্ত ভেলা। এই ভেলায় চড়েই কিন্তু আমাদের দুজনকে বৈতরণী পার করতে হবে। আমার বিশ্বাস ওই আশ্রমের ভেতরে কিছু না কিছু তো ঘটছে, যেটা সাধারণ কিছু মোটেই নয়। আমার চাই মিসেস সান্যালের একটা ছবি, জাস্ট একটা ছবি, আর ভেতরের সমস্ত কর্মকাণ্ড নিয়ে একটা বাজার গরম করা প্রতিবেদন। ব্যাস, এনাফ। কিছুটা থেমে পিয়ালি শরীরটা চেয়ারে এলিয়ে বিড়বিড় করে বলে উঠল, তবে সাবধান সমিতা, সাপের গর্তে মাথা গলালে ছোবল কিন্তু খেতেই হবে। এবার সেটা ছোবল হবে নাকি মরণ কামড়, এটা তো সময় বলবে। এসো। যে মানুষটা দরজাটা খুলল তাকে ঠিক চিনতে পারে না সমিতা। 7 বছর আগে যখন সে একটা মাঝারি পত্রিকায় কাজ করত, তখন তার তিতিরের সঙ্গে পরিচয়। বছর 24-এর ছটফটে মেয়েটা একটু বোহেমিয়ান টাইপের হলেও তার মধ্যে একটা আগুন ছিল। ছোট করে ছাঁটা চুল, ঘাড়ে কনুইয়ে ট্যাটু,
ডান দিকের ব্রুতে আর জিভের ডগায় একটা পিয়ার্সিং, পোশাকেও তাই। বেশিরভাগ সময় হয় 3/4 নয় ট্রাউজার পরেই থাকতো। কম দিন হয়নি সে তিতিরের সঙ্গে কাজ করেছে। মেয়েটাকে একবার শুধু কোনো খবর দিতে হতো, ঠিক যেখান থেকে পারত যে কোনো মূল্যে একটা ছবি ঠিক জোগাড় করে আনত। কোনো কিছুই যেন তার লেন্সকে ফাঁকি দিতে পারত না। তারপর হুট করে কি যে হলো, একদিন কাজ ছেড়ে সম্পূর্ণ নিরুদ্দেশ হয়ে গেল মেয়েটা। ওর শেষ কাজ ছিল টেলিনায়িকা অতসীর কেচ্ছা ফাঁস। এই ছবি, এই খবর দিয়ে এই সমিতা উঠে এলো দি প্রেজেন্ট পত্রিকার একেবারে শীর্ষে। আর তিতির এই মানুষের ভিড়ে কোথাও যেন একটা হারিয়ে গেল। সেই তিতির আজ ওর সামনে, অথচ কত অমিল। ববকাট চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত। ঘাড়ের কাছে ট্যাটুটা এখনো রয়েছে। সাদা রঙের মলিন 3/4 সালোয়ার স্যুটের আড়ালে কনুইয়ের ট্যাটুটা সম্ভবত ঢাকা। পিয়ার্সিংগুলো উধাও, বদলে কপালের মাঝে একটা ছোট্ট টিপ। চোখের নিচে ক্লান্তি, সম্ভবত দীর্ঘদিন রাত জাগার ফল। অনেক সোর্স লাগিয়ে তারপর তিতিরের ফোন নাম্বার পেয়েছিল সমিতা। প্রথমে তো নানান বাহানায় দেখা করতে চায়নি, তারপর কি মনে করে নিজেই ঠিকানা দিল। এন্টালি এলাকার এদিকটা কেমন একটা বস্তি এলাকার মতো। তুই তো একেবারে বদলে গিয়েছিস, আমি তো চিনতেই পারিনি প্রথমে। তিতির মুচকি হাসে। কি বলবে সে প্রত্যুত্তরে? তুমি কিন্তু সেই এক রয়ে গিয়েছো। চা খাবে? সম্মতি জানিয়ে মাথা নাড়াতেই তিতির রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এরই ফাঁকে সমিতা একবার ঘাড় ঘুরিয়ে পুরো ঘরটা দেখে নিল। বিছানার উপর ছড়ানো ছেটানো কাগজ, গ্যাসের একপাশে রাখা সাজানো টিফিন বক্স, ঠাকুরের ফ্রেমে ঝুলতে থাকা শুকনো ফুলের মালা, চেয়ারের উপরে ডাঁই হয়ে থাকা কাপড়ের স্তূপ। সব কিছুতেই কেমন যেন অগোছালো ভাব। অবশ্য যেটুকু খবর সমিতা জোগাড় করেছে তাতে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু না। চায়ের কাপে চুমুক দিতেই তিতির খানিকটা অস্বস্তি ভরা কণ্ঠে বলে উঠল, হঠাৎ দেখলাম যে দুধ শেষ হয়ে গিয়েছে, তাই চা করলাম। জানি তুমি খাও না। তুই হসপিটালে বের হবি তো? তিতির একবার ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। হ্যাঁ, তবে দেরি আছে। খাবার নিয়ে যাস বাড়ি থেকে? ওই আর কি, একটু সেদ্ধ ঝোল আর ভাত। একদম খেতে চায় না। আজ একটু ডিম নিয়ে যাব। ডাক্তারের বারণ তো, বেশি কিছু দেওয়াও যায় না। অবশ্য শেষ সামর্থ্য বার কোথায়। কি থেকে কি হলো তিতির, আমি তো বুঝতেই পারছি না। সেই শেষ কাজটা করে তুই কোথাও একটা হারিয়ে গেলি। এরকম তোর সঙ্গে কেন যে হলো? সমিতার প্রশ্নে তিতিরের ঠোঁটের কোলে একটা হাসি দেখা দিল, সম্ভবত উপহাসের। অভিশাপ, বুঝলে সমিতাদি? সমিতাদি, অভিশাপ। মানুষের কান্নার অভিশাপ। টেলিনায়িকা অতসীর অভিশাপ। মেয়েটা যে লেসবিয়ান ছিল সেটা আমি প্রমাণ সমেত ছবি তুলি আমার সেই ক্যামেরায়। কিন্তু বুঝতে পারিনি যে আমি ধরা পড়ে যাব। জানো, ও আমায় দেখতে পেয়েছিল সেই দিন। ছুটে এসে হাতে পায়ে ধরেছিল, বলেছিল যেন সেই ছবিগুলো আমি ডিলিট করে দিই, না হলে ওর সন্তান স্বামীর কাছেও মুখ দেখাতে পারবে না। ওর ক্যারিয়ার নাকি শেষ হয়ে যাবে। শুনিনি, জাস্ট ইগনোর করে ছবিগুলো তোমার হাতে তুলে দিয়েছিলাম। পরদিন খবর পেলাম ওই মহিলা নাকি সুইসাইড করেছে। কিছু টাকার জন্য আমি একটা মানুষকে মেরে ফেলেছি। একটানা কথা বলে কয়েক মুহূর্ত থামল তিতির। এই জিনিসটা আমি নিতে পারিনি। সব কিছু ছেড়ে ছুড়ে নির্বাসন নিই। তারপর বাপি দেখে শুনে একজনের সঙ্গে বিয়ে দিল, কিন্তু বিয়েটা টিকলো না। রিকি তখন 1.5 বছরের। জানতে পারলাম লোকটা পরকীয়া করছে। খুব অশান্তি হলো। বেরিয়ে আসি এক কাপড়ে। ততদিনে
বাবাও চলে গিয়েছে, মা তো আগেই ছিল না। ও বাড়ি থাকার ফলে ছাদের অভাব হয়নি। কোনো রকমে একটা স্কুলে কাজ জোগাড় করি, তাতে মা ছেলের ভালোই চলে যাচ্ছিল। কিন্তু কথায় বলে না, চোখের জলের অভিশাপ তোমার পিছু ছাড়বে না। নতুন সর্বনাশের ইঙ্গিত হানা দেয় আমার দরজায়। রিকির পেটে হঠাৎ টিউমার ধরা পড়ে। ডাক্তার, হাসপাতাল কি না করেছি এই গত কয়েক মাস। তারপরেই তো যেটুকু বাবার সম্পত্তি ছিল সব বিক্রি করে এই ভাড়া বাড়িতে উঠে আসি। কিন্তু এখানে অনেক খরচ, হন্যে হয়ে টাকার খোঁজ করছি, কিন্তু কে দেবে টাকা? জানি না ছেলেটাকে বাঁচাতে পারবো কিনা। এটাও জানি না যে আমার কর্মের ফল ওই ছোট্ট ছেলেটাকে দিয়ে ভগবান কি বোঝাতে চাইলেন। ঠিক যেন এই মুহূর্তেরই অপেক্ষা করছিল সমিতা। সে বিড়বিড় করে বলে ওঠে, আর আমি যদি বলি একটা উপায় আছে যেখান থেকে তোর ছেলের চিকিৎসার খরচ জোগাড় হয়ে যাবে। আমি দেব তোর ছেলের চিকিৎসার খরচ। তিতিরের কপালে আচমকা ভাঁজ দেখা দিল। তুমি তুমি দেবে? ঠিক আমি না, তবে দ্য প্রেজেন্ট দেবে। আর তার বদলে তোকে আবার কাজে ফিরতে হবে, আবার আগের তিতির হয়ে যেতে হবে। সেই তিতির যার ক্যামেরার লেন্স থেকে কোনো কিছুই পালিয়ে পার পেত না। সেই তিতির। তারপর খানিকটা সরে এসে প্রায় ফিস ফিস করে বলে উঠল, একটা মারাত্মক গোপনীয় কাজ, অনেক বিপদ, একই সঙ্গে সেই লেভেলের কনফিডেন্সিয়াল। কিন্তু একবার এই কাজে সফল হলে সারা জীবন বসে খেতে পারবি তোরা মা ছেলেতে, এটুকু গ্যারান্টি আমার। আই এম সরি সমিতাদি, সেই তিতির মারা গিয়েছে। সেই তিতিরকে আর কখনো পাবেন না। তাহলে তো আমার এখানে থেকে আর কোনো কাজ নেই তিতির, আমি আজ উঠি, বুঝলি? মুচকি হেসে হাত খাওয়া চায়ের কাপটা নামিয়ে রেখে সোজা হয়ে উঠে দাঁড়ালো সমিতা। তারপর আচমকা ব্যাগ থেকে একটা কার্ড সেই টেবিলের উপরে নামিয়ে রাখলো। কিন্তু আমি জানি সেই তিতির আজও বেঁচে আছে, শুধু তার ভেতরের আঁচটা কমে এসেছে, এই যা। আর আমি এটাও জানি তার কাছে এই মুহূর্তে যদি কিছু দামি থাকতে পারে তাহলে তা হলো তার ছেলের জীবন। আমার বিশ্বাস তুই তোর ছেলের জন্য হলেও আমার সঙ্গে যোগাযোগ করবি। তোমরা শুনছো স্কেটেলসের আজকের নিবেদন শ্রী সদাময়ী সেবাশ্রম। গল্পটা এতদূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো, পাশে থাকা হাইপ অপশানে গিয়ে ভিডিওটাকে একটা হাইপ দাও, যাতে তোমার পাশাপাশি ইউটিউব রেকমেন্ডেশনে বাকি মানুষদের কাছেও আমাদের আজকের গল্পটা পৌঁছে যায়। আর আমার চ্যানেল স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেল শুনছো, তাহলে কিন্তু বন্ধু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তুই তো লোকেশনে পৌঁছে গেছিস? ফোনের উল্টো দিক থেকে সমিতার জর্জরে স্বরটা ভেসে আসতেই মাথা নাড়ালো তিতির। সদাময়ীর চারপাশে নেটওয়ার্কটা বেশ দুর্বল। সে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে তার ডান দিকে প্রায় 20 ফুট উঁচু কংক্রিটের দেওয়াল। দেওয়ালের মাথায় বাঁকানো লোহার ক্ল্যাম দিয়ে তার জালি পেঁচানো, যাতে বাইরের কেউ সহজে পাঁচিল বেয়ে প্রবেশ না করতে পারে। পাঁচিলের পাশে 3 ফুট মতো জায়গা ছাড়া সেখানে এই মুহূর্তে তিতির দাঁড়িয়ে আছে। তারপরেই পাইন বনের খাঁড়া ঢাল নেমে গিয়েছে নিচের দিকে। হ্যাঁ, পৌঁছে গেছি। শোন, তোর হাতে 5 মিনিট আছে, তোকে তাড়াতাড়ি পোশাকটা বদল করে নিতে হবে। তারপর তোর সঙ্গে যা যা রয়েছে, যা দেখে তোর উপর সন্দেহ হতে পারে বলে মনে হবে, সেগুলোকে খাদে ফেলে এগিয়ে যা মেইন গেটের দিকে। পাঁচিল ধরে নিজেকে গাছের আড়াল করে এগোবি। তারপর তুই জানিস তোকে কি করতে হবে। তুমি শিওর ওরা সব জমা নিয়ে নেবে? হ্যাঁ, সব ইলেকট্রিক গ্যাজেট ওরা জমা নিয়ে নেবে। এছাড়াও জানি না ভেতরে কি ওদের সার্ভিলেন্স লাগানো রয়েছে,
বাইরের কোনো ইলেকট্রনিক গ্যাজেট ভেতরে কাজ করে না, এমনকি ড্রোনও উঠতে পারে না ওই এলাকার মাথার ওপরে। না হলে তোর কি মনে হয় আমরা কেউ কিছুই খবর পেতাম না? শোন, তোর কাজ মিসেস স্যান্নালের এখনকার একটা ছবি, আর ওখানে ঠিক কি হয় তার একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য। ওখানে প্রবেশের সঙ্গে সঙ্গেই তুই একটা বিচ্ছিন্ন দ্বীপে প্রবেশ করবি। খুব সতর্ক থাকবি, সজাগ থাকবি। একটা জিনিস মাথায় রাখবি তিতির, ওখানে পদে পদে শত্রু। ধরা পড়ে গেলে আর কোনো দিন নিজের ছেলেকে দেখতে পাবি কিনা সন্দেহ। টোকেন কার্ডটা নিয়েছিস তো? সমিতার শেষের দিকের কথাটা শুনে বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল তিতিরের। না, তাকে এই কাজটা করতেই হবে, যে করেই হোক। রিকিকে বাঁচাতেই হবে। তিতির, তাড়াতাড়ি কর, গাড়ি ঢুকছে। তবে যা করবি সিসিটিভির নজর এড়িয়ে। তুমি রিকির খেয়াল রেখো, আমি কাজটা শেষ করবই। রাখলাম। কলটা কেটে তিতির সোজা হয়ে উঠে দাঁড়ালো। কথা বলতে বলতেই তার হাতের কাজ সারা হয়ে গিয়েছে। পোশাক বদলে সে পড়েছে সুতির সাদা চুড়িদার, পায়ে সাদা কেটস জুতো, মাথায় একটা সাদা টুপি। সে দ্রুত হাতে তার একটা পলিথিনের মধ্যে যা যা অপ্রয়োজনীয় কিছু, এমনকি নিজের ফোনটুকু সুইচ অফ করে ঢুকিয়ে দূরের খাদে ছুঁড়ে ফেলে দিল। তারপর দ্রুত হাতে সে নিজের চামড়ার বাক্সটা তুলে এগিয়ে গেল মেইন গেটের দিকে। সে যেখানে দাঁড়িয়েছিল তার মাথার উপরের সিসিটিভি ক্যামেরাটা খারাপ ছিল, কিন্তু সে খেয়াল করল না। এই ব্যাগটা ছুঁড়ে ফেলার সময় দূরের একটি সিসিটিভি ক্যামেরায় একটা ফুটেজ লক হয়ে গিয়েছে তারই অজান্তে। জায়গাটা হিমাচল প্রদেশ বলেই কিনা জানে না, কিন্তু এই ভরা মার্চে খুব একটা গরম লাগছে না তিতিরের। বরং এত ঘরের ভিতরে একটাই পাখা চলছে, আর তাতেই একটা পাতলা চাদর গায়ে দিতে হয়েছে। অবশ্য ঘর না বলে এটাকে একটা ডরমিটরি বলা ভালো। অনেকগুলো খাট পাতা রয়েছে এই বিরাট হলঘর জুড়ে। জনা 11 খাটে তিতিরেরই মতো কেউ না কেউ শুয়ে রয়েছে। দু একজনের বিছানা থেকে ঈষৎ নাক ডাকার শব্দও শোনা যাচ্ছে। তবে এই ব্যবস্থা কেবল আজ রাতের জন্য। কাল থেকে বাকিদের মতো তিতিরকেও রুম দেওয়া হবে। অন্ধকার ঘরে এই মুহূর্তে তিতিরের চোখ ছাদের দিকে নিবদ্ধ। কিছুতেই ঘুম আসছে না। সকাল থেকে যা যা ঘটেছে তা ছবির মতো যেন চোখের সামনে ভাসছে। এই মুহূর্তে সে রয়েছে শ্রী সদাময়ী সেবাশ্রমের গেস্ট ডরমিটরিতে। তার সঙ্গে রয়েছে আরও 10 জন মহিলা। এই গেস্ট হাউসটি মূল আশ্রমের একটু বাইরের দিকে। আগামীকাল ভোরে তাদের স্নান করে তৈরি থাকতে বলা হয়েছে। তারা তৈরি হলে এই আশ্রমের প্রবীণ আশ্রমিকেরা এসে তাদের নিয়ে যাবেন মূল আশ্রমে। তিতির ঠিক কিভাবে এখানে এলো, কিভাবে সেবাশ্রমে বাকিদের সঙ্গে জায়গা পেল, এসব ভাবতে বসলে এ যেন কোনো সিনেমার থেকে কম নয়। আর ঠিক তখনই তার গত রাতের কথা মনে পড়ল। এই সময় গত রাতে সে ছিল সমিতাদির সঙ্গে পাশের গ্রাম মুন্নারের একটি হোমস্টেতে। দৃশ্যগুলো এখনও চোখের সামনে ভাসছে তার। সমিতা ল্যাপটপ থেকে চোখ না তুলেই একটা লকেট বাড়িয়ে দিল তিতিরের দিকে। কিছু একটা খুব মনোযোগ দিয়ে দেখে যাচ্ছে সমিতা। এটা কি? এটা একটা পোর্টেবল ক্যামেরা। এটা লকেটের মতো, তাই কারোর বোঝবার উপায় নেই যে জিনিসটা কি। আমি আশা করছি এটা ওরা ধরতে পারবে না। যদি স্ক্যান করা হয় তাহলেই তো ধরা পড়ে যাব। না, পড়বি না। তার কারণ স্ক্যানিংয়ে কেবল ইলেকট্রনিক ডিভাইসই ধরা পড়ে, তার পার্টসগুলো নয়। বুঝলাম না। লকেটের ভিতরে পার্টসগুলো আলাদা করা হয়েছে। তোকে অ্যাসেম্বল করতে হবে ভিতরে গিয়ে। আমি গাইডেন্সটা পাঠিয়ে দিচ্ছি তোকে ফোনে। আচ্ছা, সুচরিতা দেবী কি আশ্রমে পৌঁছে গিয়েছে? আজ সন্ধ্যায় ঢুকেছে, 7:15 নাগাদ। আমি আশ্রমে কি করে এন্ট্রি নেব? বলছি, 1 মিনিট। সমিতা এরপর ল্যাপটপে টুকটাক কিছু একটা কাজ সেরে ল্যাপটপটা বন্ধ করে একটা কার্ড বাড়িয়ে দিল তিতিরের দিকে। খবর অনুযায়ী কাল বিকেলের দিকে 10 জন নতুন মহিলা আশ্রমিক হিসেবে সদাময়ীতে প্রবেশ করবে। তাদের পুরো দেশের এদিক ওদিক থেকে জোগাড় করে যোগান দেওয়া হচ্ছে ওই আশ্রমে।
যোগান দিচ্ছে দ্য হোলি মাদার নামে একটা এনজিও। এটা তাদেরই একটা নকল কার্ড বা টোকেন। আমি ওদের মতো পোশাকও জোগাড় করেছি তোর জন্য, এমনকি স্যুটকেসও। তোকে কাল বিকেলের মধ্যে আশ্রমের কাছাকাছি লোকেশনে পৌঁছতে হবে। উত্তর পূর্ব দিকের একটা জায়গায় প্রাচীরের ঠিক ওপরের সিসিটিভি ক্যামেরা খারাপ আছে। তোকে ওখানে গিয়েই নিজের পোশাক বদল করে ওদের গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি বাংলাদেশ আর নেপালেরও 2জন মহিলা থাকবে ওই দলে। কেউই কাউকে চেনে না খুব একটা। তোকে খুব সুযোগ বুঝে এই দলের সঙ্গে মিশে যেতে হবে। একবার মিশে পড়তে পারলেই তুই ভেতরে ঢুকে যাবি। কিন্তু 10 জন মহিলা হঠাৎ করে 11 জন হয়ে যাবে, ধরা পড়ে যাব না? সম্ভাবনা আছে, তবে কোনো বেচাল না হলে সদাময়ীর পুরনো রেকর্ড কিন্তু বলছে কোনো অসুবিধে হবে না। তবুও চোখ কান খোলা রাখবি, কেমন? সেই চোখ কান খোলা রেখে কিভাবে নিজেকে ওই দলের সঙ্গে মিশিয়ে নিয়েছে, কিভাবে গেট পার করেছে, কিভাবে তার তল্লাশি হয়েছে, একমাত্র সেই জানে। প্রত্যেক মুহূর্তে ভয়ে কাঁটা হয়ে থেকেছে। এই বুঝি সে ধরা পড়ে গেল, এই বুঝি তাকে ধরে ফেলল। কিন্তু না, সে ধরা পড়েনি। ধরা পড়েনি তার লকেটও। হ্যাঁ, ফোন সহ আর যা যা কিছু ছিল তা সব জমা করে নিয়েছে, এমনকি স্যুটকেসটাও। বলা ভালো, এক জামা কাপড়ে এখানে প্রবেশ করতে হয়েছে, বাকিদেরও তাই। তবে এরই মধ্যে কিছু জিনিস তিতিরকে অবাক করেছে। সন্ধ্যার পর এখানে কোনো ইলেকট্রিকের আলো জ্বলছে না, অথচ পাখা চলছে। আলোর বদলে মূলত মোমবাতি আর প্রদীপের আলোই ব্যবহার করছে সকলে। ফলত পুরো এলাকা জুড়ে এক অদ্ভুত আলো আঁধারির পরিবেশ তৈরি হয়েছে। এই কাজটা করতে হবে রিকিকে ভালো করার জন্যই। এই মুহূর্তে তার নিজের বলতে রিকি ছাড়া যে আর কেউই নেই। এসবই 7-5 ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে এসেছিল তিতিরের। আচমকা ঘর ঘরে একটা শব্দে চমকে উঠে তন্দ্রাটা কেটে যায়। দরজা খুলে হলঘরের ভিতর ঢুকে এসেছেন 3 মহিলা আর 4 জন গার্ড। মহিলাদের পোশাক একটা ঢোলা সুতির আলখাল্লা গোছের, কিন্তু হাঁটুর নিচে এসেই থেমে গিয়েছে সেই পোশাকগুলো। পায়ে সাদা মোজা, ঘাড়ে মাথায় একটা সাদা সুতির চাদর ঘোমটার মতো করে দেওয়া। সামনের যে মহিলা দাঁড়িয়েছিলেন তার ফর্সা মুখ, টিকালো নাক আর তীক্ষ্ণ চিবুক দেখলে তাকে প্রধান গোত্রীয়ই বলে মালুম হয়। একাধিক পদশব্দ, আলো আর ফিসফিসে কথায় তিতিরের মতো অনেকেরই ঘুম ভেঙে তারা বিছানায় উঠে বসেছে। যাদের ঘুম ভাঙেনি তাদের ওই দলের মহিলারা ঠেলা মেরে ঘুম থেকে টেনে তুললেন। তিতিরের বিছানার পাশের মেয়েটির একটু কম বয়স, সম্ভবত হরিয়ানার। কি হয়েছে? এখন তো গভীর রাত্রি, এখনই আমাদের নিয়ে যাবে নাকি? মেয়েটি ফিসফিস করে প্রশ্ন করতেই তিতির মাথা নাড়ালো। সে জানে না, তবে তার ষষ্ঠ ইন্দ্রিয় জানাচ্ছে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। সকলে উঠে নিজেদের বিছানার পাশে দাঁড়াও। সেই ফর্সা মহিলার শীতল অথচ গম্ভীর স্বর ঘরের ভিতরে ছড়িয়ে পড়তেই ডরমেটরির প্রত্যেকেই তার বিছানার পাশে দাঁড়ালো। আমার নাম সুফিন, তোমরা আমায় মাদাম সুফিন বলে ডাকবে। কথাটা বলতে বলতেই তিনি এগিয়ে এলেন সকলের দিকে। শ্রী সদাময়ী সেবাশ্রমে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর থেকে তোমাদের জন্য এই আশ্রমই তোমার জীবনের শেষ আশ্রয়। আশ্রমিকের কাজে এই যে যোগ দিয়ে নিজেদের বাকি জীবনটা অতিবাহিত করে দেওয়া, এটা খুব সহজ কথা নয়, কিন্তু তোমরা পেরেছ। আর কেন পেরেছ? কারণ তোমরা সাংসারিক টান ছিন্ন করে সন্তজিৎ চরণে নিজেদের বাকি জীবন অর্পণ করতে ব্রতী হয়েছ। এটা অনেক মহান ব্রত। মহিলা এত গভীর রাতে এসেছেন এসব ভাষণ শোনাবেন বলে? অঙ্কটা তো মিলছে না। কিন্তু তোমরাও জানো সবকিছু এত সহজ নয়। এই সদাময়ী সেবাশ্রমের খ্যাতি একদিনে আসেনি। বিশ্বের তাবর তাবর ব্যক্তিত্ব এই আশ্রমে আসতে চান, থাকতে চান, সেবা নিতে চান। সেসব কি এমনি এমনি?
আমাদের নিয়ম, আমাদের অনুশাসন, আমাদের ঐতিহ্য। আর ঐতিহ্যগুলোই আমরা সম্পদের মতো করে সামলে এসেছি, লালন করে এসেছি। কিন্তু বাইরের কিছু মানুষ বারবার আমাদের এই নিয়মগুলো, আমাদের অনুশাসন পদ্ধতিগুলো চুরি করতে চেয়েছে, সেগুলোকে জনসমক্ষে এনে সেগুলোকে বাড়োয়ারি করতে চেয়েছে। তাই তারা বারবার গুপ্তচর পাঠিয়েছে আমাদের রহস্যগুলোকে ভেদ করবার জন্য, কিন্তু তারা পারেনি, আর আজ কেউ পারবে না। তিতিরের আচমকাই গলা শুকিয়ে এলো। কি বলছেন এই মহিলা? তাহলে কি সে ধরা পড়ে গেল? হায় ঈশ্বর, কি হবে এবার? আজ আমাদের মধ্যেই ঘরে একজন গুপ্তচর রয়েছে, আবার যাকে পাঠানো হয়েছে আমাদের এই ঐতিহ্য চুরি করবার জন্য, আর সেটা আমরা হতে দেব না। সিসিটিভিতে একজনকে দেখা গিয়েছে, সে আপনাদেরই মতো পোশাক পরে জঙ্গলের পথ ধরে আপনাদের দলে মিশে এই আশ্রমে প্রবেশ করেছে। আমরা বাধ্য হয়ে হোলি মাদার এনজিওর সঙ্গে যোগাযোগ করি, আর তারা আমাদের জানায় তারা নাকি 10 জনের সদস্য এখানে পাঠিয়েছিল, অথচ এখানে এই মুহূর্তে রয়েছে 11 জন। তাহলে বোঝাই যাচ্ছে এইখানে এই মুহূর্তে এই ঘরে একজন বাড়তি রয়েছে। এবার সেই মানুষকে, সেটা কি সে নিজে স্বীকার করবে নাকি আমরা খুঁজে বের করব? তিতিরের হাতের তেলও ঘামছে, হাঁটু দুটো ঠকঠক করে কাঁপছে। আগের তিতির হলে এসবে সে এত ভয় পেত না, কিন্তু এখন ব্যাপার অন্য। এরা যে সব ধরে ফেলেছে, তার কি করবে সে? ধরা দেবে? কয়েক মুহূর্তের নীরবতা পুরো ডরমেট্রি জুড়ে, কেউ নড়ছে না, সকলের চোখে মুখে ভয়। এরপর কি ঘটতে চলেছে? কি? বেশ, কেউ সামনে এগিয়ে এলো না। মাদাম সুফিনের চোয়াল শক্ত হয়ে উঠল। সকলে নিজের টোকেন কার্ড হাতে নিয়ে দাঁড়াও। তিতিরের মনে হচ্ছে কেউ যেন তার বুকের উপর ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কি হবে ওই টোকেন নিয়ে? তিতির ভেতরের উত্তেজনাকে কোনোভাবে প্রশমিত করে বাকি সকলের মতো হাতে টোকেন নিয়ে দাঁড়াতেই মাদাম সুফিন মোমবাতি হাতে এগিয়ে এলেন। তারপর এক একটা টোকেন ভালো করে দেখতে লাগলেন। 1, 2, 3, এইভাবে এক একটা টোকেন তিনি দেখে ফেরত দিতে লাগলেন। কঠিন চোখে মাদাম সুফিন পর্যবেক্ষণ করে চলেছেন এক একটা কার্ড। তারপর তিনি এসে দাঁড়ালেন তিতিরের মুখের সামনে। তিতির নিজেকে শান্ত করে নিজের টোকেনটা বাড়িয়ে দিল তার দিকে। ম্যাডাম যত্ন সহকারে কার্ডটা দেখছেন। এক একটা মুহূর্ত তিতিরের মনে হচ্ছে অখণ্ডকাল, কিছুতেই কাটছে না। সে কি ধরা পড়ে যাবে? কিন্তু আচমকা তিতিরকে অবাক করে তিনি এগিয়ে গেলেন পাশের জনের দিকে। তিতির টের পেল হুট করে যেন বুকের উপর দিয়ে একটা পাথর নেমে গেল। ওদিকে মাদাম সুফিন পৌঁছে গেলেন একেবারে শেষের আগের জনের কাছে, আর তারপর তার কার্ডটি দেখা মাত্রই মাদাম সুফিনের মুখটা বদলে গেল ক্ষণিকের মধ্যেই। তাহলে তুমিই সেই? আমি আমি না, আমি নই। বেরিয়ে এসো। আপনার ভুল হচ্ছে, আমি নই, আমি নই। সকলেই অবাক। এই মেয়েটি বিকেলে গেটে ঢোকার সময় একটু ঝামেলা করছিল না বাকিদের সঙ্গে? হ্যাঁ, লাইন কেন তাড়াতাড়ি এগোচ্ছিল না এই নিয়ে ধাক্কা দিয়েছিল সামনের মেয়েটিকে, আর সেখান থেকেই ঈষৎ ঠেলাঠেলি। এরই ফাঁকে তিতিরকে এসে ঝামেলাটা থামাতে হয়। তুমিই সেই গুপ্তচর? কি ভেবেছিলে আমার চোখ এড়িয়ে যাবে? কথাটা বলেই তিনি ইঙ্গিত দিলেন বাকিদের দিকে। 3 জন মহিলা মুহূর্তের মধ্যে এসে জাপটে ধরে হিড় করে টানতে টানতে এগিয়ে গেল দরজার দিকে। মহিলা তখন গলা সপ্তমে তুলে চিৎকার করছে, আমি নই, আমি নই, ভুল হচ্ছে আপনাদের। আর ঠিক তখনই তিতিরের চোখের সামনে ভেসে উঠল বিকেলেরই একটি দৃশ্য। খুব সন্তর্পণে ততক্ষণে তিতির মিশে গিয়েছে দলের সঙ্গে। কেউ খুব একটা কিছু বলছে না, শুধু এই হরিয়ানার মেয়েটি বাদ দিয়ে। স্বভাব দেখলেই বোঝা যায় মেয়েটি ছটফটে স্বভাবের, কিন্তু ভয় পেয়ে রয়েছে। আচমকা কি একটা করতেই তিতিরের চোখ পড়ল মেয়েটির টোকেনের দিকে। মেয়েটির টোকেনের মাথার দিকে খুব ছোট্ট করে একটা সাপ আঁকা।
এতই ছোট যে ভালো করে না খেয়াল করলে বোঝাই যায় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিতিরের টোকেনে এরকম কোনো চিহ্ন নেই। তিতির সঙ্গে সঙ্গে সচেতন হয়ে উঠল। খুব সাবধানী দৃষ্টিতে যেটুকু চোখ বোলানো যায় তাতে সে বুঝে নিল এখানে সে বাদ দিয়ে প্রায় সকলেরই টোকেনে এই চিহ্ন রয়েছে। এই চিহ্নের যদি বিশেষ মানে হয়ে থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে। এখন কি হবে? আর ঠিক তখনই শুরু হলো ধাক্কাধাক্কিটা। সকলেই অবাক হয়ে দেখল দুজন মহিলা একে অপরকে ঠেলাঠেলি করছে, কিন্তু তিতিরের চোখ চলে গিয়েছে মেঝেতে পড়ে থাকা একটি টোকেনের দিকে। ওদের মধ্যেই কারোর টোকেন পড়ে গিয়েছে। এক মুহূর্ত দেরি না করে খুব সন্তর্পণে তিতির তুলে নিল সেই টোকেন কার্ডটা। তারপর দ্রুত হাতের কারসাজিতে সেটা নিজের সঙ্গে বদলে নিল। কি করছেন আপনারা? এসব করলে আশ্রমে জায়গা পাবেন? ওরা দেখতে পেলে আমাদের সবাইকে দূর করে দেবে। কথাটা বলেই সেই নিজের কার্ডটা বাড়িয়ে দিল দুজনের দিকে। এই নিন, আপনাদের মধ্যে একজনের টোকেনটা পড়ে গিয়েছিল মাটিতে। নিজের জিনিস সামনে রাখুন। দৃশ্যটা মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে সরে গেল তিতিরের। ক্ষণিকের সাবধানতায় সে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েছিল, না হলে আজ ওই মেয়েটির জায়গায় সেই থাকত। মাদাম সুফিন গম্ভীর স্বরে বলে উঠলেন, অপরাধী ধরা পড়েছে, আর চিন্তা নেই। ঘুমিয়ে পড়ুন আপনারা। মনে রাখবেন, কাল ব্রহ্ম মুহূর্তে উঠে সকলকে তৈরি থাকতে হবে। শুভরাত্রি। কথাটা বলেই তিনি ঠিক যেভাবে সদল বলে এসেছিলেন এখানে, ঠিক সেইভাবেই দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়ে গেলেন। আচমকা তিতিরের পাশের সেই মেয়েটা বিড়বিড় করে বলে উঠল, কি করবে ওরা ওই মেয়েটার সঙ্গে? এই রাতে আশ্রম থেকে বের করে দেবে? তিতির অন্ধকারের মধ্যেই খোলা জানালার বাইরে তাকালো। তারপর গলার স্বর খাদে নামিয়ে ফিস ফিস করে বলে উঠল, শুধু বের করে দেবে? আমার সেটা মনে হয় না। আমার বিশ্বাস ওর জন্য অপেক্ষা করছে আরো বড় কোনো শাস্তি, খুব ভয়ঙ্কর কিছু। মেয়েটা এতক্ষণ চেতনা হারিয়ে অজ্ঞান হয়েছিল। আচমকা জ্ঞান ফিরতেই যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। প্রচণ্ড মারধর করা হয়েছে তাকে। হাতে পায়ে কালশিটে পড়ে গিয়েছে প্রায়। মুখটা দেখা যাচ্ছে না, কারণ একটা ছেঁড়া কাপড়ের থলে বেঁধে দেওয়া হয়েছে পুরো মুখ জুড়ে। কিন্তু সেই থলেরও জায়গায় জায়গায় চাপ চাপ রক্ত। মেয়েটার যেন সব শক্তি ফুরিয়ে এসেছে, মাটিতে এলিয়ে পড়ছে বারবার। কোথায় 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 নিয়ে এসেছো আমায়? গোঙানির মতো একটা চাপা স্বর বেরিয়ে এলো থলের ভিতর থেকে, কিন্তু সে শব্দ ভারী ক্ষীণ। হাতে পায়ে শিকল বাঁধা, সামান্য নড়তে চড়তে গেলেও শিকল ঝনঝন করে উঠছে। শক্ত কোনো খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একটা বৃত্তাকার পাথুরে ঘর, বেশ বড়। ঘরের ঠিক মাঝ বরাবর একটা লাল সিঁদুর মাখা হাড়ি কাঠের মতো জিনিস পাতা রয়েছে, আর মেয়েটাকে শিকল দিয়ে সেই হাড়ি কাঠের সঙ্গেই বেঁধে রাখা হয়েছে। ঘরটা অন্ধকার নয়, অনেকগুলো মোমবাতি জ্বালানো হয়েছে মেয়েটিকে ঘিরে, আর সেই আলোয় দেখা যাচ্ছে পুরো ঘর জুড়ে চাপ চাপ রক্ত, দেওয়াল, মেঝে, ছাদে। সেই সঙ্গে ধারালো কিছু দিয়ে অজস্র আঁচড়ের দাগ। এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন মাদাম সুফিন। মুখটা বরফের মতো কঠিন, দু চোখের মণিতে খেলা করছে অদ্ভুত ক্রূরতা। হাতে একটা লণ্ঠন ধরা। দলের পেছনে আর দুজন মহিলা, তারা এক হাতে টুংটুং করে ঘণ্টা বাজাচ্ছে আর খুব ধীমে সুরে গুনগুন করে তাদের প্রার্থনা সঙ্গীত গাইছে। কিন্তু এই মুহূর্তে সেই গানের সুর অদ্ভুত শুনতে লাগছে। তোমায় নিয়ে এসেছি তোমার মুক্তির দোরগোড়ায়। তোমার মতো গুপ্তচর পাপীর জীবনেও ধন্য হয়ে যাবে তার স্পর্শে। নিজেকে ধন্য মনে করো, তুমি তার কাজে লাগছো। কার কার কাজে লাগছি?
কি বলছো কি? একটা কান্নার ঢেউ আছড়ে পড়ল মেয়েটির গলার ভিতর দিয়ে। মাদাম সুফিন চোখের ইশারা করতেই মহিলা দুজন ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির পিছন দিকে। ওইদিকে একটা উঁচু বেদি মতো করা, সেখানেও এই মুহূর্তে থরে থরে মোমবাতি জ্বলছে। বেদির উপরে দেওয়ালের গায়ে জানলার মতো একটা খোপ করা রয়েছে, যা এক জোড়া কাঠের পাল্লা দিয়ে ঢেকে রাখা আছে। পুরো কাঠের পাল্লা জুড়ে সিঁদুর দিয়ে হরেক রকম সাংকেতিক চিহ্ন এঁকে রাখা রয়েছে। আর কি যেন কালো থকথকে একটা জিনিস পাল্লার নিচ থেকে গড়িয়ে বেদির উপর এসে জমা হচ্ছে। মহিলা দুজন একে অপরের দিকে তাকিয়ে পাল্লাটা একসঙ্গে খুলে দিতেই দেখা গেল একটা খুটখুটে কালো গহ্বর উঁকি দিচ্ছে পাল্লার উল্টো দিকে। ঠিক এমন সময়েই একটা তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো ওই কালো গহ্বরের ভিতর থেকে। যেন বহুদূর থেকে সেই শব্দ ভেসে আসছে। মহিলা দুজন ভয় পেয়ে প্রায় ছিটকে নেমে এলো বেদির উপর থেকে। ওইদিকে সেই মেয়েটা কান্না থামিয়ে চমকে উঠেছে। কে কে ওটা? কে চিৎকার করে উঠলো ওরকম করে? কে? মাদাম সুফিন নিজে কি ভয় পাচ্ছেন না? কোনো রকমে একজনের হাত থেকে ঘণ্টাটা কেড়ে সেই গর্তের দিকে দু পা এগিয়ে ঘণ্টাটা বাজালেন, টুংটাং। মুহূর্তের মধ্যে সেই আর্তনাদ কয়েক গুণ বেড়ে গেল, যেন শব্দটা যেন এগিয়ে আসছে ধীরে ধীরে। তিনি ঘণ্টাটা মেয়েটার শিকল হাতে ধরিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, বাজতে চাইলে বাজাতে থাকো, বাজাতে থাকো। কথাটা বলতে বলতেই তিনি টের পেলেন ঘরের ভিতরের প্রদীপগুলো এক এক করে নিভে যাচ্ছে। সেই সঙ্গে ঘরের তাপমাত্রা যেন হু হু করে কমছে। মাদাম সুফিন আর সেই দুজন মহিলা এক মুহূর্ত দেরি না করে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। শুধু দরজাটা বন্ধ করবার আগে দেখতে পেলেন ঘরের ভেতরের শেষ মোমবাতিটুকু নিভে গিয়ে ঘরের ভেতরটা অন্ধকারে ভরে উঠল। মেয়েটা ভয়ে কাঁপছে, কিন্তু ঘন্টি বাজানো থামাচ্ছে না। মাদাম বলেছে বাঁচতে চাইলে ঘন্টি বাজাও, কিন্তু ওটা কার আর্তনাদ? কে ডাকছে এমন করে? কোনো মানুষ? মানুষের ডাক এমন ভয়ঙ্কর হতে পারে? জিনিসটা মনে হচ্ছিল বহু দূর থেকে যেন এগিয়ে আসছিল তার দিকে। কিন্তু কই, এখন তো আর কিছুই বুঝতে পারছে না। এদিকে থলের আড়াল থেকে যেটুকু আলো দেখা যাচ্ছিল সেটুকুও নিভে এখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। মাদাম সুফিন, মাদাম সুফিন! আচমকা একটা কালো অবয়ব যেন সরে গেল তার মুখের সামনে থেকে। চমকে উঠে হাতের ঘণ্টাটা মাটিতে পড়ে গেল। কে ওটা মাদাম সুফিন? মাদাম তো নেই এখানে, এখানে অন্য কেউ আছে। মাদাম সুফিন ঘণ্টা বাজিয়ে কাউকে ডেকেছেন, ঠিক পোষ্য কুকুরকে খাবার দিলে যেমন ঘণ্টা বাজিয়ে প্রভু ডাকে, ঠিক তেমনি। তাহলে সে কি খাবার? আর পোষ্য কুকুরটা সেটা কি? ঠিক এমন সময় একজোড়া শীতল হাত কেউ যেন ঠিক তার কাঁধের উপরে রাখতেই মেয়েটি টের পেল তার ঘাড়ের লোমগুলো একটা একটা করে দাঁড়িয়ে যাচ্ছে শীতল আতঙ্কে। আর ঠিক কানের পাশেই কেউ খিক খিক করে হেসে উঠে বাজিয়ে দিল একটা ছোট্ট ঘন্টি, টুং 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 টুং। সকলে আমার পিছনে আসুন। মাদাম সুফিন কথাটা বলেই গেস্ট হাউসের দরজাটা হাট করে খুলে সামনের দিকে এগিয়ে গেলেন। তার পিছনে তিতির সহ পুরো মেয়েদের 10 জনের দলটি। ওই মেয়েটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাওয়া হলো, কি করা হলো, তা তাদের অজানা। কিন্তু এই যে মানুষের শীতল আচরণ আর একটা নিঃশব্দ পরিবেশ যে বুকের ভিতর কাঁপন ধরিয়ে দিতে পারে, তা আজকের আগে কি জানতো তিতির? সমিতাদি ঠিক বলেছিল, তাকে খুব ভেবে চিনতে পা ফেলতে হবে আর খুব সজাগ থাকতে হবে।
সারা রাত তিতির এপাশ ওপাশ করেছে, সম্ভবত অপরাধ বোধ থেকেই। আজ মেয়েটির জায়গায় ওর থাকার কথা ছিল, কিন্তু এটাও সত্যি নিজেকে বাঁচানোর জন্য ওই একটাই সুযোগ ছিল, আর তাই সে লুফে নিয়েছে। জীবন থেকে সে শিখেছে স্বার্থপর না হলে এই দুনিয়ায় বাঁচা যায় না। এখানে স্বার্থপর কে নয়, সকলেই স্বার্থপর। এই বেঁচে থাকার প্রতিযোগিতায় সকলেই একটু বেঁচে থাকার চেষ্টাটুকুর জন্যই স্বার্থপর হচ্ছে। এইসব ভাবতে ভাবতেই ভোর রাতের দিকে কখন যেন তার চোখ লেগে গিয়েছিল। আচমকা কানের পাশে প্রচণ্ড জোরে শঙ্খনাদের শব্দে প্রায় আঁতকে ওঠে সে। তার সঙ্গে বাকি সকলেরও একই অবস্থা। ঘরের দরজা খুলে কখন যেন একজন আশ্রমিক মহিলা এসে মোমবাতি দানিগুলি জ্বালিয়ে ফেলেছেন আর শঙ্খনাদ করে ওদের জাগিয়ে তুলছেন। তিতির হাত ঘড়িতে সময় দেখল রাত্রি 2:45। এত রাত্রে আবার কি কিছু হলো? সকলের পোশাক সকলের বিছানার ওপর রাখা রয়েছে। স্নান সেরে এই নতুন পোশাক পরে ঠিক 3টের সময় তৈরি থাকবে তোমরা। আমরা এসে তোমাদের দীক্ষাগৃহে নিয়ে যাব। কেউ নতুন পোশাক ব্যতীত শরীরে যেন পুরনো কিচ্ছুটি না রাখে। যাও সকলে, হাতে 15 মিনিট সময়। আর ঠিক তারপরেই শুরু হলো হুড়োহুড়ি। তবে সুবিধে হলো এই, গেস্ট হাউসের বাথরুমের সংখ্যাও কম নয়। কিন্তু তারপরেও এই মোমবাতির আলোয় কত কাজই বা তাড়াতাড়ি করা যায়। তিতির যখন পোশাক পরে তৈরি হলো, ঠিক তারপরেই মাদাম সুফিন ঘরের ভিতরে ঢুকে এলেন। পরনে তার সেই একই রকমের আলখাল্লা, শুধু রংটা বদলে এখন হয়েছে কালো রং। তিতির পরে রয়েছে একই রকমের সাদা সুতির পোশাক, মাথার চাদরটাও সাদা। মাদাম সুফিন কঠিন দৃষ্টিতে সকলের মুখের পানে তাকালেন। তার তীক্ষ্ণ দৃষ্টি পরখ করে নিচ্ছে প্রত্যেককে। তারপর তিনি কি একটা দেখতে পেলেন তিতিরের দিকে তাকিয়ে। মাদাম রীতা বলে যাননি পুরনো কিছুই শরীরে রাখা যাবে না? গলার চেন, কানের দুল এসব পরে আছো কেন? খুলে রাখো। তিতির জানে লকেটের ভিতরের জিনিসগুলো অ্যাসেম্বল করা হয়নি এখনো, তাই যেখানে যাচ্ছে এসব পরে যাওয়ার অর্থ নেই। সে নিজের পুরনো কাপড়ের সঙ্গে গলার চেন আর কানের ইয়াররিংসগুলো খুলে সোজা হয়ে দাঁড়ালো। এই মাদাম সুফিন তার জন্য সামনে অনেক চ্যালেঞ্জ খাড়া করতে চলেছেন, তা সে স্পষ্ট বুঝতে পারছে। আমরা এখান থেকে সোজা দীক্ষা মন্দিরের দিকে এগোবো। পথে কেউ কোনো কথা বলবে না। যদি কিছু চোখে পড়ে তাহলে সেসব নিজেদের মধ্যেই রাখবে, আলোচনা করবার প্রয়োজন নেই। সবার প্রথমে আজ তোমাদের শুদ্ধি হবে, তারপর তোমরা মূল আশ্রমে প্রবেশ করবে। এসো সকলে। মাদাম সুফিন হাতে একটা হ্যারিকেন গোছের আলো নিয়ে এগিয়ে গেলেন দরজার দিকে। তিতির সহ বাকি সকলে তার পিছু নিল। সকলের মধ্যেই চাপা একটা উত্তেজনা, কি ঘটতে চলেছে। কিন্তু এই ভোর রাতে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই একটা শীতল কনকনে হাওয়া যেন তাদের কাঁপিয়ে দিল। লাইন ধরে তারা এগিয়ে চলেছে মাদাম সুফিনের পিছু পিছু। 2-1 আশ্রমিক মহিলা হ্যারিকেন হাতে তাদেরই পাশে পাশে হাঁটছে। পাথরের মতো অভিব্যক্তিহীন তাদের মুখমণ্ডল। গেস্ট হাউস থেকে বেরিয়েই বেশ কিছুটা পথ গাছপালার ভিতর দিয়ে যেতে হচ্ছে। বোঝাই যাচ্ছে মূল জঙ্গলেরই অংশ এটি। শুধুমাত্র সদাময়ীর প্রাচীর ঘিরে মূল জঙ্গল থেকে আলাদা করা হয়েছে। ইট বিছানো পথ কখনো উঁচু হচ্ছে, আবার কখনো নিচু। নিগূঢ় অন্ধকারে বড় বড় গাছের মাথায় অসংখ্য তারার মতো জ্বলে রয়েছে চাক চাক জোনাকি। সেই সঙ্গে হালকা কুয়াশার একটা চাদর। তারই বুক চিরে এক রহস্যময় আশ্রমের দিকে এগিয়ে চলেছে এক দল মহিলা। দেখতে দেখতেই গাছপালা পাতলা হতে শুরু করেছে। শুধু তাই নয়, দূরে অন্ধকার মেঘে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বেশ কিছু ঘরবাড়িকে। একটা কলোনি মতো কিছু। ওগুলোতে মানুষ থাকে? ঘাড় উঁচিয়ে বাড়িগুলো ভালো করে দেখতে চেষ্টা করলো তিতির। আর ঠিক তখনই একাধিক আলোক বিন্দু তার নজরে পড়ল। আলোগুলো এগিয়ে আসছে ওদের দিকে, আর ঠিক তারপরেই বেজে উঠল একাধিক বাদ্যযন্ত্র।
শব্দগুলো আলোর সঙ্গে সঙ্গেই এগিয়ে আসছে ওদের দিকে। কি নেই সেই কলতানে! মাদল, বাঁশি, ভেঁপু, ঝুনঝুনি, ড্রাম, সব ধরনেরই বাজনা একসঙ্গে বেজে এক জগঝম্প তৈরি হচ্ছে যেন। কি হচ্ছে এখানে? তিতির ঘাড় ঘুরিয়ে দেখল সকলেই অবাক তারই মতো। শুধু এক অস্বস্তির রেখা দেখা দিচ্ছে মহিলা শ্রমিকদের মুখমণ্ডলে। তিতির যেন স্পষ্টতই শুনল তার পাশের মহিলা শ্রমিক তার সহকর্মীকে ফিসফিস করে বলছে, এদের এখনই আসতে হলো? দুহাত দিয়ে চোখ বন্ধ করো তোমরা, যতক্ষণ না বলছি কেউ চোখ খুলবে না। মাদাম সুফিনের নির্দেশে ওরা সকলেই চোখ বন্ধ করে নিল। শব্দটা একেবারে কাছে চলে এসেছে, আর ঠিক তখনই তিতির আঙুলের ফাঁক দিয়ে যা দেখার দেখে নিল। একটা জনা 15 দল, সকলেই পুরুষ। প্রত্যেকেরই মাথা থেকে শুরু করে ভুরুর চুল পর্যন্ত কামানো, পরনে হাঁটুর নিচ পর্যন্ত সাদা আলখাল্লা, মুখটা সাদা কাপড়ের টুকরো দিয়ে বাঁধা। দলের 4-5 জনের হাতে মশালের আলো, বাকি সকলেই কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে। আর দলের ঠিক মাঝে 2জন পালকির মতো কিছু জিনিস বয়ে চলেছে কাঁধে। পালকির মতো কিন্তু বেশ ছোট, একটা কালো বাক্স। ঠিক এমন সময়েই বাদ্যযন্ত্রের শব্দকে ছাপিয়ে কেউ যেন দুমদুম করে উঠল বাক্সের ভিতর থেকে। কেঁপে উঠল তিতির। এত ছোট বাক্সের ভিতরে কে আছে? পুরো দলটা পাশ কাটিয়ে এগিয়ে যেতেই মাদাম সুফিনের দৃঢ় কণ্ঠ আবার ভেসে উঠল, চোখ খুলে ফেলো, তাড়াতাড়ি পা চালাও, দেরি হয়ে যাবে নইলে। তিতিরদের পুরো দলটা মাদামের পিছন পিছন এগিয়ে গেল সেই অন্ধকার বাড়িগুলোর দিকে। শুধু এরই ফাঁকে তিতির একবার ঘাড় ঘুরিয়ে পেছন পানে তাকালো। দলটা মূল রাস্তা ছেড়ে জঙ্গলের পথ ধরেছে। গাছপালার আড়ালে মাঝে মধ্যেই ওদের মশালের আলোগুলো নিভে যাচ্ছে। তিতিরের মধ্যে হাজারটা প্রশ্নের বুদবুদ। কারা এরা? এত অন্ধকারে এরা জঙ্গলের ভিতরে এমন বাজনা বাজিয়ে কোথায় চলেছে? কি আছে ওই কালো বাক্সটার ভিতরে? শেষ হলো স্কেটেলসের বিশেষ নিবেদন অঙ্কুর বরের কলমে শ্রী সদাময়ী সেবাশ্রমের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব তোমাদের সকলের জন্য স্কেটেলসে ঠিক আগামী সোমবার রাত্রি 10টার সময় রিলিজ হবে। তোমরা যদি বন্ধু শ্রী সদাময়ী সেবাশ্রমের প্রত্যেকটি পর্ব শোনার জন্য 1 সপ্তাহ করে অপেক্ষা করতে না চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য একটা খুব ভালো অপশান রয়েছে। তোমরা মাত্র 29 টাকা দিয়ে স্কেটেলসের চ্যানেল মেম্বারশিপ নিয়ে প্রথম পর্ব শুনে শেষ করার সঙ্গে সঙ্গেই কিন্তু পরবর্তী পর্বগুলো শুনতে পারবে, কারণ পরের পার্টগুলো মেম্বার্স অনলি কন্টেন্ট হিসেবে কিন্তু স্কেটেলসে ইতিমধ্যেই রিলিজ হয়ে রয়েছে। এরকম একটা বড় উপন্যাস পুরোপুরি সিনেম্যাটিক অডিও প্রোডাকশন করে ইউটিউবে পাবলিশ করতে গেলে অনেকটাই প্রোডাকশন কস্ট যায়। সেখানে তোমাদের এই সাবস্ক্রিপশনের সামান্য অর্থ আমাদের টিমকে ভীষণভাবে সাহায্য করবে, এবং তোমরা পাশে থাকলে আমরাও আগামী দিনে আরও এইরকম বড় প্রোডাকশন করবার উৎসাহ পাব। আজকের গল্প পাঠে ছিল ইন্দ্রনীল ভাদুরী, বিভিন্ন ভূমিকায় ছিল প্রদীপ্তা, সৃষ্টি, সুমনা, তিতলি, মধুরা, বর্ণালী, দেবস্মিতা, কৌশিক এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল ফিনিক্স অডিওভার্স, গল্পের পোস্টার ডিজাইনে রৌমজিৎ, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আগামী সোমবার ঠিক রাত্রি 10টায় তোমাদের সকলের জন্য শ্রী সদাময়ী সেবাশ্রমের দ্বিতীয় পর্ব নিয়ে আমি ফিরছি।